আমার স্ক্রিন দেখা দাঁড়া যাচ্ছে? আমি একটা খাতা নিয়ে নিই। হুম। হ্যাঁ তুই আয়, এসে নক দে আমারে। পড়াশোনাটা তোমরা শেষ করে বসে বসে, বুঝছো? জি স্যার। ইশাত, হ্যালো। হ্যাঁ বল ভাইয়া। হ্যাঁ আসছিস তুই? কই? আমি বসে আছি, উপরে ফ্যান চলতেছে বিছনার উপর। আমার স্ক্রিন দেখতে পারতেছিস এখন? হ্যাঁ। হ্যাঁ। এই যে আমি এখানে যে মনে কর যে টপিক গুলা, কন্টেন্ট গুলা বাছাই করছি না স্যারের এই স্লাইড থেকে, সেগুলো এই যে এখানে সাজানো আছে এই বাম পাশে, হ্যাঁ। দেখতে পারতেছি এখানে? এই দাঁড়া টোটাল দাঁড়া আছে এই 16টা দাঁড়া দাঁড়া বুঝছিস? দেখে নি। এই 16টা আমি ওই এক লেখে একটা নি করে দাঁড়া। দেখাচ্ছি। লেখা লাগবে না, আমি ওই দেবনি তোরে ভিডিও, আর ওই তোর এই কন্টেন্ট সব দিয়ে দিবানি। ঠিক আছে, এক একটা ধরে ধরে আমি এখন দেখাচ্ছি, আচ্ছা তুই দেখ, বুঝছিস? আচ্ছা যেখানে তুই আমার জিজ্ঞাসা করবি। আচ্ছা। এই দেখে প্রথমে আছে আছে কি, এই যে স্কয়ার অফ এ নাম্বার, ঠিক আছে? এক নাম্বারটা দেখতে পারতেছিস? হুম হুম হ্যাঁ এটা, তাহলে আমরা হুম হুম। কোডগুলোতে চলে যাই এখন। কোডগুলো ওপেন করে নি। কোডগুলো ওপেন হয়েছে, দেখতে পারতেছিস? হ্যাঁ ভাইয়া দেখা। হ্যাঁ, তাহলে আমি একটা নতুন ফাইল নিচ্ছি, ওই যে যে প্রোগ্রামটা করব সেই নামে, ঠিক আছে? তাহলে এটা ছিল স্কয়ার স্কয়ার অফ এ নাম্বার ডট এক্সটেনশন সিপিপি, ফাইল ওপেন করছি। এখন হুম। আমরা ওই যে বেসিক যে স্ট্রাকচারটা আছে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর, হ্যাঁ। সেটা তো আমরা জানি, ওই সেই স্ট্রাকচারটা আমি হুম। লিখে নিই। হ্যাশ ইনক্লুড ইনক্লুড আইও, iOS stream, iStream ইউজিং using স্পেস name এসটিডি। space std। হ্যাঁ, ইন্টিজার মেইন ফাংশন এখান থেকে শুরু, মানে কম্পাইলার হুম প্রোগ্রামটা এখান থেকে পড়া শুরু করবে, ঠিক আছে? আর যেহেতু হুম। ইন্টিজার টাইপ, এটা কোনো না কিছু রিটার্ন করে, এজন্য আমরা লিখে দিই হচ্ছে রিটার্ন 0। এতটুকু তো আমরা জানি। 0। হ্যাঁ, এবার আমাদের প্রথম হ্যাঁ। প্রোগ্রাম ছিল স্কয়ার রুট অফ এ নাম্বার, মানে কোন একটা নাম্বারের রুট বের করব আমরা। হুম সেক্ষেত্রে আমরা কি করব, একটা আমরা চিন্তা হুম করবো যে আমাদের তাহলে কি ইনপুট লাগবে প্রথমে। তাহলে আমরা একটা ইনপুট নিব, সেই ইনপুটটাকে যে ইনপুট যে নাম্বারটা নিবে, অর্থাৎ ইন্টিজার টাইপের যে ইনপুটটা নেব, সেটা ইউজার যে ইনপুটটা ইন্টিজার নাম্বার যে ইনপুট দিবে, তাহলে আমরা কি করব, ইন্টিজার হুম। টাইপের একটা ইনপুট নেব। সাপোজ নাম নামে একটা ভেরিয়েবল ইন্টিজার। নিলাম, ঠিক আছে? এবার আমরা ইউজারকে একটা মেসেজ দিব। হুম আমরা জানি যে কোনো কিছু সি প্লাস প্লাসে আউটপুটে কোনো কিছু প্রিন্ট করতে গেলে আমরা কি লিখি, সি আউট, ঠিক আছে? আর তারপর ডাবল লেস ইয়াও। দেন, যেহেতু একটা স্ট্রিং একটা মেসেজ প্রিন্ট করব, সেই জন্য ডাবল কোটেশনের ভিতরে আমরা ইউজারকে বলে দিতে পারি যে মেসেজটা লিখে ইন্টার দেবো। এনি এনি ইন্টিজার ইন নাম্বার, নাম্বার। বলে দিলাম এই যে। এখন আমাদের যে ইউজার যে নাম্বারটা দিবে, সেটা আমরা যে ভেরিয়েবল নিছি ইন্টিজার টাইপের, রিসিভ করে সেটার ভিতর রাখতে হবে। হ্যাঁ। সেক্ষেত্রে আমরা কোনো কিছু ইনপুট নিতে গেলে হুম কি লিখি, সি ইন,
সি প্লাস প্লাস এর ক্ষেত্রে টিআর 3 ক্ষেত্রে গ্রেটার দ্যান যে ভেরিয়েবলটা নিছি আমরা নাম নামে সেই নাম নামের ভেরিয়েবলটা এখানে লিখে দিলাম, ঠিক আছে, ভেরিয়েবলের নামটা ইন্টিজার টাইপের। তাহলে আমরা কি হলো, ইউজারকে একটা মেসেজ দিবে, মেসেজ দিলে ইউজার যে নাম্বারটা ইনপুট দেবে সেই নাম্বারটা নাম নামের ভেরিয়েবলের ভিতরে জমা হবে। এখন আমরা কি করব, আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে, কারণ আমরা যে স্কোয়ার করব, যে এটা স্কোয়ার করার পরে যে নাম্বারটা হবে, সংখ্যাটা হবে, সেটা আমাদের রাখার জন্য আরেকটা ভেরিয়েবল লাগবে। সেটা আমরা মনে করলাম যে সেটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম রিজাল্ট নামে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে একবারে লিখতে পারতাম যে নামের পরে কমা দিয়ে রিজাল্ট, তাহলে একবারে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তাহলে এখানে আর ডিক্লেয়ার করা লাগবে না। আমরা সরাসরি কি করব, রেজাল্ট নামের ভেরিয়েবলটার ভিতরে কি করব, ইউজার যে নাম্বারটা দেবে স্কয়ার মানে তার স্কয়ার করা, তাহলে 2 রে তাহলে 2 দুগুণে 4, সাপোজ তাহলে এখানে কি হবে, সেই যে ইউজার যদি যে নাম্বারটা দিবে সেই নাম্বার ইনটু আবার সেই নাম্বার, তার মানে সেই নাম্বারের স্কয়ার, বুঝতে পারছিস? হুম হুম হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখন আমাদের রেজাল্টের ভিতরে আমাদের এই রেজাল্টটা আছে, অর্থাৎ স্কোর করার পরে যে আসছে, তাহলে আমরা সিম্পলি সেটা আউটপুটে প্রিন্ট করে দেব। তাহলে আমরা আউটপুটে জানি প্রিন্ট করতে দিলে কি হবে, দা একটা মেসেজ দিয়ে দিই, SQR the square of a number is নাম্বার equal। আমরা এখন কি করব, ওই আমাদের রেজাল্টটা আছে রেজাল্ট নামের ভেরিয়েবলের ভিতরে, এইজন্য আমরা এখানে কি করব, রেজাল্ট, রেজাল্ট লিখে দেবো, দেখা দেবো। হ্যাঁ রেজাল্ট নামে ভেরিয়েবলটাকে এখানে ডিক্লেয়ার করে দিলাম। আমাদের প্রোগ্রামটা কিন্তু শেষ। এখন আমরা দেখব যে আউটপুটটা কি হুম। আসে। হ্যালো। হ্যাঁ শান্ত, এত লেট কেন তোমার? আর বন্ধু কইস নে, বাল আর এক বেজালে আছি, তাই এই অবস্থা অবস্থা। এ বন্ধু, কিরা কিরা আইছে? তন্ময় শুনতে পাও? ই ডাকো, প্রান্ত প্রান্তরা আসে নাই? আমি চলে আইছি। আচ্ছা ঠিক আছে, তোমরা আসলে এ তো বন্ধু, আমার সাহস হ্যালো। পায়। হ্যাঁ আমি কিন্তু ওই অ্যাসাইনমেন্টের আগাগোড়া কি কিতেছে কিছু দেখিও নাই। ওই আমি আগাগোড়া যে এই প্রোগ্রাম গুলো ক্লাসে কি দেখাচ্ছি, কি পড়াইছে? বুঝছিস, এইগুলো করলেই হবে, ঠিক আছে। এগুলো করলে হবে বলতে মানে এই যে যেগুলো করা সেই প্রোগ্রামিং গুলো জাস্ট বন্ধু, লিখে এটা কি রেকর্ডিং করতেছো? হ্যাঁ রেকর্ডিং করতেছি, আমি যে সিরিয়ালে শারিয়ার। দেখাচ্ছি প্রোগ্রাম গুলো, ওই হ্যাঁ রেকর্ড করতেছি কামাল ভাই। আমি যে হ্যাঁ, তাহলে সিরিয়ালে ওইগুলো দেখাচ্ছি, একটু আমাদের একটু দিও কিন্তু পরে, রেকর্ডিং যাতে এটা দেখতে পারি পরে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখাই, শারিয়ার। বুঝছেন, আবার ক্লাস আছে তো আমাদের, আচ্ছা ঠিক, থ্যাংক ইউ। বেশি সময় নাই এই জন্য। ঠিক আছে শান্ত, হ্যাঁ হ্যাঁ তন্ময়, আমার এই স্ক্রিন ক্লাস দেখতে কয়টায় পাচ্ছিস রে? তোরা? লাইটটা লাগাই দিবেন আন্টি রে। 9টায় কার ক্লাস? ম্যামের ক্লাস, ম্যাম। ওই যে ডিএলডি। 7টায় ক্লাস আছে নাকি? 7:30টাতে ক্লাস তার কথা না মনে হয়। আরে 7:30টায় না, রাত না, 9টায়। 7:30টায় ক্লাস নেই। ঠিক আছে, এখন তো শুরু কর। শারিয়ার, প্রোগ্রাম কয়টা করা লাগবে? আন্টি হ্যালো, একটা ছিল না, মাল্টিপ্লাক ছিল নিচে, সেই মাল্টিপ্লাকটা কি আসছে? না আপনাকে মাল্টিপ্লাকটা ফোনে এনে সার্চ টার দিয়ে তো থ্রি পিন তাতে গেছে, কিন্তু এই ঢুকতো না তো, টু পিন চার্জার ঢুকতো না।
হ্যালো। শোনা যাচ্ছে বন্ধু, কিন্তু ওই ঘরের মধ্যে ওই মাইকে যেরকম করলে শব্দ হয় এরকম শব্দ আছে, মানে ইকো আছে, ইকো। দেখি সবার এই জায়গায় উঠে না চলে আস। সারিয়ার তুই কি আসিস? হ্যালো। হ্যাঁ হ্যাঁ বল। আমার শুনতে পারতেছিস? আসছি, তুই শুনতেছিস হ্যাঁ না হ্যাঁ মনে হয়। আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? যাচ্ছে যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে প্রথমের তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে ইন্টার এনি ইন্টিজার নাম্বার চাচ্ছে, ঠিক আছে। তাহলে ইউজার কাছ থেকে আমরা একটা ইন্টিজার নাম্বার নিব। তাহলে সাপোজ এখানে যদি আমরা 2 দেই ইউজার, তাহলে আমাদের এই 2 এর যে দা স্কয়ার অফ এ নাম্বার ইজ 4। তাহলে প্রথম আমরা যে অ্যাসাইনমেন্টের প্রথম যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে এটা, যে কোনো নাম্বারের স্কয়ার বের করা, ঠিক আছে। এই যে এটা গেল। এরপরে আমরা আবার ট্রেলোতে চলে যাই। আমি এই যে এখানে ট্রেল ওপেন করে রাখছি, এখানে যে যে টপিকগুলো আছে প্রত্যেকটা এই কন্টেন্টগুলো এখানে লেখা আছে। তাহলে আমরা একটা কমপ্লিট হয়ে গেল। এরপরে 2 নম্বরে আছে কন্ট্রোল স্ট্রাকচার। কন্ট্রোল স্ট্রাকচার ই ফিল্ডস, অর্থাৎ ই ফিল্ডস দিয়ে যে কোনো একটা প্রোগ্রাম করব, ঠিক আছে। আমার তো নিশাদ, আমার তো টোটাল 7টা করা লাগবে প্রোগ্রাম। ও কন্টেন্ট যেগুলো আছে যে জায়গাটা করতে পারে, অনেক বেশিও না আবার কমও না। এই শালা আমাদের কথা শুনতে পাচ্ছে না বুঝলি শান্ত। হ্যালো, আমি শুনতে পারতেছি তো। এই তুই কর। আবার লিভ নিয়ে আবার আইডি যায়, কি সমস্যা হচ্ছে কেন? 2 নম্বর প্রোগ্রামটা করি। 2 নম্বর প্রোগ্রাম ছিল আছে কন্ট্রোল স্টেটমেন্ট। if else ডট সিপিপি। তাহলে আমরা বেসিক স্ট্রাকচারটা সবসময় কপি করে আনতেছি, এটা বারবার লেখার কোনো দরকার নেই। আমরা সিম্পলি সি প্রোগ্রামের মতো যে কোনো একটা ইফ এলসে একটা প্রোগ্রাম করব। সাপোজ আমরা এখানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ রিকশা ভাড়া। এখন ইউজারকে একটা ইনপুট দেব। ইউজার যে ইনপুটটা দেবে সেটা রিকশা ভাড়া নামক ভেরিয়েবলের ভিতরে থাকবে। সাপোজ এখন আমরা ইফ এলস কন্ডিশন দেব। ইফ যদি লেস দ্যান 30 হয়, তাহলে আমরা কি করব? ইলস
আদারওয়াইজ আমরা কি করব, মামা আমি ভাড়া বেশি। তাহলে আমরা সিম্পল একটা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে একটা প্রোগ্রাম করলাম। প্রোগ্রামটা কি, যদি সাপোজ একটা রিক্সা ভাড়া দিবে, একজন রিক্সাওয়ালাকে রিক্সা ভাড়া জিজ্ঞাসা করবো কোথাও যাওয়ার সময়, তাহলে সে যদি রিক্সা ভাড়াটা 30 টাকার কম হয়, তাহলে আমরা কি করব, যে আমরা রিক্সাটায় যাব, আদারওয়াইজ আমরা রিক্সাটায় যাব না। সিম্পলি ইফ এলস দিয়ে আমরা আর উল্টে গেছে মনে হয়, হ্যাঁ বুঝলি? কি মনে হয় উল্টে গেছে কন্ডিশন, ওই যে লেস দ্যান দ্যাট গ্রেটার দ্যান হয়ে গেছে। 30 বেশি হলে ও সরি, হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখি যে আলটিমেটলি আমাদের আউটপুটটা কি আসে। তাহলে একজন রিক্সাওয়ালা একজন ভাড়া দিবে, তাহলে ভাড়াটা যদি 30 কম হয় অর্থাৎ 14 টাকা, তাহলে আমি কি করব, আমি যাব। কন্ডিশনটা কি ছিল, যে 30 যদি ভাড়া 30 টাকার কম হয় তাহলে আমরা রিক্সায় যাব, আদারওয়াইজ আমরা রিক্সায় যাব না। তাহলে এখানে আরেকবার রান করে দেখি, এখন যদি 50 টাকার বেশি চাই রিক্সা ভাড়া, সাপোজ চাইলো 55 টাকা, তাহলে কি মাও আমি যাব না, ভাড়া বেশি। তাহলে আমরা সিম্পলি একটা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে একটা প্রোগ্রামিং দেখে ফেললাম। এরপরে 3 নাম্বার, আবার আমরা ট্রেলোতে চলে যাই। আমাদের ট্রেলোতে 3 নাম্বার প্রোগ্রামটা ছিল কি, আমরা এটা লেভেলটা চেঞ্জ করে দিলাম। 3 নাম্বার হচ্ছে ক্লাস এন্ড অবজেক্ট। আমরা এখন ক্লাস এন্ড অবজেক্ট দিয়ে একটা প্রোগ্রাম, সিম্পলি একটা প্রোগ্রাম দেখব। তাহলে কন্ট্রোল শিফট এন, আমরা নতুন ফাইল নিয়ে নিই, কন্ট্রোল সেভ ক্লাস এন্ড হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পারতেছো? হ্যাঁ 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 সারা শব্দ না দিলে আমি কিভাবে বুঝবো? আমি একটু লেটে আসি তো, বুঝতে পারতিস। আমরা এখন ক্লাস এন্ড আমি অবজেক্ট দিয়ে একটা প্রথম প্রোগ্রামিং প্রথম দেখবো, ঠিক আছে? এটা বুঝ- সেখানে আমরা এই যে সি প্লাস প্লাস এর যে বেসিক যে স্ট্রাকচারটা আছে, আমরা তো এটা সব জানি, সেই স্ট্রাকচারটা এখন রাখছি সামনে। তাহলে আমরা এখন একটা ক্লাস ক্রিয়েট হুম, করব। সিম্পলি একটা ক্লাস ক্রিয়েট করতে গেলে আমরা জানি যে কোনো ক্লাস ক্রিয়েট করতে গেলে সি প্লাস প্লাস এ তার আগে ক্লাস লিখতে হয়, ক্লাস। তাহলে ক্লাস, সেই ক্লাসের নাম। তাহলে আমরা এখানে ক্লাসের একটা নাম দিতে পারি, যে পার্সন, পার্সন নামে একটা ক্লাস তৈরি করলাম। এরপর সেকেন্ড ব্র্যাকেট, বানান ভুল, পিপি আর হবে। ঠিক আছে ভাইয়া, এখন ঠিক হুম, আছে? হ্যাঁ আছে আছে। আচ্ছা আচ্ছা, এখন এই পার্সন নামে একটা ক্লাস তৈরি করলাম। এখন ক্লাসের ভিতরে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, অর্থাৎ আমরা ক্লাসটাকে 3 ভাবে অ্যাক্সেস করতে পারি, হচ্ছে প্রাইভেট, পাবলিক আর প্রোটেক্টেড। তা আমরা সবসময় এখন আমরা যেহেতু পাবলিকলি অ্যাক্সেস করব, সেহেতু আমরা এই যে অ্যাক্সেস মডিফায়ার হিসেবে পাবলিক দেব। এখন একজন পার্সনের আমরা কি কি থাকতে পারে, আমরা পার্সনে একটা স্ট্রিং থাকতে পারে, স্ট্রিং অর্থাৎ তার নাম থাকতে পারে। নামটা অবশ্যই একটা স্ট্রিং টাইপ, যেহেতু এক এক স্ট্রিং, আমরা জানি স্ট্রিং বলতে আছে একাধিক ক্যারেক্টারের সমন্বয়, সমন্বয় হলে তখন সেটাকে বলে স্ট্রিং। যেহেতু নাম, তাহলে তো সেটা আছে একটা স্ট্রিং টাইপ, ডাটা টাইপ। তাহলে স্ট্রিং, আমরা পার্সনে একটা নেম, নেম নামে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিলাম। আরেকটা থাকতে পারবে, কি থাকতে পারে, ইন্টিজার টাইপের একটা থাকতে পারবে, পার্সনে একটা এজ থাকতে পারে, অর্থাৎ তাহলে এজ হচ্ছে একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল, কারণ এজটা হচ্ছে ইন্টিজার টাইপ এর ডাটা জমা করবে। তাহলে এরপরে আমরা সিম্পলি একটা ক্লাস তৈরি করলাম। এখন আমরা মেইন ফাংশনের ভিতরে আসবো। মেইন ফাংশনের ভিতরে এসে কি করবো, আমরা সিম্পলি আমরা জানি যে কোনো ক্লাসকে অ্যাক্সেস করতে গেলে প্রথমে কি করতে হবে, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে অবজেক্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, যে কোনো কিছু অবজেক্ট তৈরি করতে গেলে, কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করতে গেলে কি করতে হবে, সেই ক্লাসের নাম,
তাহলে ক্লাসের নাম তারপর অবজেক্ট, ক্লাসের নাম কি ছিল? পার্সন। পার্সন একটা অবজেক্টের নাম দিতে হবে। তাহলে অবজেক্টটা যে কোনো একজনের নাম থাকলো, অর্থাৎ করিম নামে একটা পার্সন ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম। অর্থাৎ আমরা অবজেক্ট ক্রিয়েটের ক্ষেত্রে কি করব, যে ক্লাসটা ক্রিয়েট করছে সেই ক্লাসের নাম প্লাস অবজেক্ট। অর্থাৎ করিম একটা অবজেক্ট। এখন করিমের কি থাকতে পারে, একটা নাম থাকতে, সরি, করিম এখানে পার্সন, ওইভাবে না, আমরা কি লিখতে পারি যে পার্সন অন, অর্থাৎ পি অন, অর্থাৎ পি অন নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন পি অন এর একটা নাম থাকতে পারে। অর্থাৎ আমরা জানি যে এখন সেই অবজেক্ট, আমরা ক্লাসকে অবজেক্টের ভিতরে অ্যাক্সেস করতে গেলে কি করতে হবে, সেই অবজেক্টের নাম অর্থাৎ পি অন প্লাস ওই ডট দিয়ে আমরা কি করব, সেই পার্সনের নাম। এখন সেই আমরা নামটাকে স্ট্রিং টাইপে, এখন সেই পার্সনের একটা নাম দিতে পারি। পার্সনের নাম সিম্পলি দিলাম যে করিম। এর পার্সনে আমরা একটা কি থাকতে পারে, পার্সনের এস থাকতে পারে, অর্থাৎ ডট এস, এস সিম্পলি 24। এখন আমরা এখানে এতটুক যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট, পার্সন নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম। তারপরে কি করলাম যে এই পার্সনের কি কি থাকতে পারে, অর্থাৎ কি কি থাকতে পারে, একটা পার্সনে আমরা জানি যে সিম্পল একটা নাম থাকতে পারে। তাহলে এই জন্য আমরা স্ট্রিং টাইপের একটা নেম নামের একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার এস টাইপের একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম। এখন আমরা অবজেক্ট ক্রিয়েট করে সিম্পলি ক্লাসটাকে কিভাবে কল করব। তাহলে অবজেক্টের ক্ষেত্রে যে ক্লাস, সেই ক্লাসের নাম প্লাস যে কোনো একটা অবজেক্টের নাম, যেমন পি অন দিছে, অর্থাৎ পার্সন অন ধরে নিলাম। এখন পি অন, এখন আমরা এই ক্লাসের অবজেক্ট, ক্লাসে কিভাবে ক্লাসকে অবজেক্টের মাধ্যমে ক্রিয়েট কল করব, ডট দিয়ে নেম, পার্সন একটা নেম, তারপরে এজ। এখন সিম্পলি আমরা কি করতে পারি, এখানে এগুলো প্রিন্ট করে দিতে পারি। প্রিন্টের ক্ষেত্রে আমরা জানি সি আউট লেস দ্যান পি অন ডট নেম। এখানে একটা নতুন লাইন নিতে গেলে আমরা জানি দুইভাবে নেওয়া যায়, ডাবল কোটেশনের ভিতরে /n একটা নিউ লাইন নিয়ে আমরা আবার কি করতে পারি, তার এজটাকে প্রিন্ট করতে পারি, অর্থাৎ পি অন ডট এজ। সিম্পলি আমরা ক্লাস এন্ড অবজেক্ট দিয়ে একটা প্রোগ্রাম করে ফেললাম। এখন রান করে দেখি যে আমাদের আউটপুটে কি দেখাচ্ছে। এই যে আমরা আউটপুটে দেখতে পারতেছি যে করিম, তার বয়স হচ্ছে 24 বছর। এখন আমরা এখানে আরো মেসেজ দিতে পারি যে বোঝার ক্ষেত্রে, এখানে পার্সন নেম অবশ্যই স্ট্রিং, তাহলে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। পার্সন নেম ইজ এটা, অর্থাৎ তার নাম। আমরা এখানে আরেকটা মেসেজ দিয়ে দিতে পারি যে পার্সন এজ ইজ এত। তাহলে এখন আমরা আউটপুটে দেখলে সহজে বুঝতে পারবো। এই যে সিম্পলি যে পার্সনের নেম হচ্ছে করিম আর পার্সনের এজ হচ্ছে 24। তাহলে আমরা ক্লাস এন্ড অবজেক্ট দিয়ে একটা প্রোগ্রাম দেখে ফেললাম। আবার আমরা ট্রেলোতে চলে যাই। ট্রেলোতে আমরা তাহলে 3 নাম্বার প্রোগ্রাম করে ফেললাম যে কিভাবে ক্লাস এন্ড অবজেক্ট দিয়ে সিম্পলি একটা প্রোগ্রাম করা যায়। এরপর 4 নাম্বার আছে স্কোপ রেজোলিউশন অপারেটর। তাহলে আমরা এখন স্কোপ রেজোলিউশন অপারেটর কিভাবে ইউজ করতে হয় সেটা দেখব। আমরা একটা নতুন ফাইল নিব, শিফট এন। ফয়সাল, জি জি ভাইয়া, বলতেছি যে এই ক্লাস এন্ড অবজেক্টে যে ই করলো, ওইখানে যে নেম আর এজ দিলা, ওইখানে কি এমনি আরো আরো দেয়া যাবে অনেক কিছুই? কোথায় ভাইয়া? এই যে তোমার ক্লাস এন্ড অবজেক্টে যে ই করলো, এই যে এজ আর নেম দিলা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আরো দেওয়া যাবে। এইখানে কি আপনার ডাটা টাইপটা আরো যেটা হতে অ্যাড্রেস, পারে, তারপরে
হ্যাঁ, এটা আরো দেওয়া যাবে। আমি তো দুইটা দিছি, আপনি তার তার কালার থাকতে পারে অথবা তার তার হাইট থাকতে পারে। আপনি তাহলে হাইটটা কি হবে? হাইটটা অবশ্যই ইন্টিজার টাইপে হবে। তাহলে সিম্পলি এখানে ইন্টিজার টাইপে এখানে হাইট নামে একটা ভেরিয়েবল নিলেন, এই যে হাইট। এখন আমরা কি করতে পারি, এখানে আমরা হাইটটাকে পার্সনে একটা হাইট দিতে পারি, অর্থাৎ সিম্পলি পার্সন পিয়ন অথবা অবজেক্ট নাম ডট, এই যে এখানে অটোমেটিক চলে আসছে হাইট, অর্থাৎ তার হাইট থাকতে পারে একটা, সাপোজ তার হাইট 5 ফিট। তাহলে এখানে থাকলো, আমরা এই হাইটটাকে প্রিন্ট করতে গেলে আমরা কি করতে পারি, পার্সন হাইট ইজ এখানে p1 ডট হাইট। এখানে আমরা একটা নিউ লাইন দিতে পারি। নিউ লাইন নেওয়ার ক্ষেত্রে এখানে দুইভাবে ইন্ট লাইনও লিখলে হয়, ইন্ট এল অর্থাৎ ইন লাইন এটা লিখলে হয়, অথবা ডাবল কোটেশনের ভিতরে /n। এখন আমরা সিম্পলি রান করলে দেখতে পারবো যে তার হাইটটাও দেখাচ্ছে। এই যে এখানে দেখছে পার্সন হাইট ইজ 5 অর্থাৎ 5 ফিট যেটা বললাম। তাহলে আমরা এখন পরবর্তী প্রোগ্রামে চলে যাই। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো। সবাই বোঝে জায়গা আমি ছাড়া। পরবর্তী প্রোগ্রামে আমরা স্কোপ রেজুলেশন, আরে না আমিও বুঝি না। আমরা এখন করব স্কোপ রেজুলেশন ডট সিপিপি। আমরা বডিটাকে রাখতেছি, অর্থাৎ সিনট্যাক্সটাকে রেখে বাকি সব মুছে দিচ্ছি। এই যে আমাদের এখন সিনট্যাক্সটা থাকলো। এখন আমরা দেখবো যে কিভাবে স্কোপ রেজুলেশন অপারেটরের সাথে একটা প্রোগ্রাম করতে পারি। তাহলে আমরা স্কোপ রেজুলেশন অপারেটর মূলত কি করে, অর্থাৎ আমরা একটা গ্লোবাল এবং ভেরিয়েবল সম্পর্কে আমরা দুইটা কথা শুনেছি, যে একটা গ্লোবাল ভেরিয়েবল আর একটা লোকাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল জিনিসটা কি, আমরা যেহেতু এই যে ইন্টিজার মেইন যে ফাংশনটা, এই ফাংশনটার উপরে অর্থাৎ উপরে অথবা নিচে, ফাংশনটা টোটালি ফাংশনটার বাইরে, অর্থাৎ মোট কথা ফাংশনটার বাইরে যদি আমরা কোনো ভেরিয়েবল নিই সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, অর্থাৎ সেই ভেরিয়েবলটাকে আমরা যে কোনো প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারবো। আর আরেকটা কি বলে লোকাল ভেরিয়েবল, অর্থাৎ লোকাল ভেরিয়েবল বলতে হচ্ছে আমরা ইন্টিজার মেইন যে ফাংশনটা, এই ফাংশনটা ভিতরে অর্থাৎ যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করব সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল শুধুমাত্র ডিক্লেয়ার ফাংশনের ভিতরে এসে কাজ করতে পারবে, সে তার বাইরে কোথাও যে কাজ করতে পারে না। তাহলে আমরা এখানে স্কোপ রেজুলেশন কি করবে, স্কোপ রেজুলেশন কি করে, আমাদের যে আউটপুট অর্থাৎ যে গ্লোবাল ভেরিয়েবলটা সেটা আমরা লোকাল ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো। আমরা কোড করলে এখন বুঝতে পারবো। তাহলে আমরা সিম্পলি একটা, যেহেতু এই ফাংশনের বাইরে মেইন ফাংশনের বাইরে ভেরিয়েবল করব, তাহলে অবশ্যই এটা গ্লোবাল ভেরিয়েবল। অর্থাৎ আমরা সিম্পলি এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। এটা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল করি, স্ট্রিং একজনের নেম, আমাদের নেম নামে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিলাম। এখন ভেরিয়েবল আগে শুধুমাত্র ডিক্লেয়ার করছে, আমরা এখন শুধু ডিক্লেয়ার করার সাথে সাথে সে ডাটাটাও অ্যাসাইন করে দেয়, অর্থাৎ ভেরিয়েবল ভ্যালুটাও অ্যাসাইন করে দেবো, অর্থাৎ যে কোনো একটা নাম থাকতে পারে। সিম্পলি এখানে যেমন রিশাদের নাম দিই, রিশাদ, অর্থাৎ রিশাদটা কিন্তু একটা, এটা আমরা জানি যে একটা ভেরিয়েবল, এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েবল, অর্থাৎ আমরা এটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। এবার সেম এখানে একটা ফাংশন ক্রিয়েট করতে পারি। ফাংশনের কাজ কি, আমরা ফাংশন কখন ক্রিয়েট করি, অর্থাৎ কোনো কাজ যখন বারবার করতে হয় সেক্ষেত্রে আমরা একটা ফাংশন করতে পারি। অর্থাৎ সাপোজ আমি একটা ফাংশন তৈরি করলাম, যে সেই ফাংশনের কাজ হচ্ছে যোগ করা, অর্থাৎ আমি ওই সেই যোগ করার জন্য এখানে সেই ফাংশনের ভিতরে বডিতে বলে দিলাম যে এই ফাংশনটার কাজ শুধু যোগ করা। তাহলে আমার প্রোগ্রামের ভিতরে যদি 100 জায়গায় যোগ করা হয়, তাহলে আমি কিন্তু সিম্পলি এই ফাংশনটাকে কল করে সে 100 জায়গায় যোগ করতে পারতেছি, কিন্তু বারবার আমাকে বলা লাগতেছে না যে a প্লাস b প্লাস c এটা যোগ করবে। এটা হচ্ছে ফাংশনের কাজ, অর্থাৎ কোনো কাজ বারবার করা। তাহলে আমরা এখানে একটা ফাংশন করতে হবে, অর্থাৎ ফাংশন ক্রিয়েট করার জন্য আমরা জানি, অর্থাৎ ফাংশন ক্রিয়েট করতে গেলে প্রথমে কি করতে হয়, ফাংশনের ডেটা টাইপ, অর্থাৎ ফাংশনটা কি একটা ভয়েড টাইপের, অর্থাৎ ফাংশন কোনো না কিছু রিটার্ন করে। ফাংশন মনে রাখতে হবে যে ফাংশন যখনই বলবে, অর্থাৎ প্রত্যেকটা ফাংশন কিছু না কিছু রিটার্ন করে। তাহলে আমরা এখানে ভয়েড মানে তো জানি যে 0 অথবা 0, অর্থাৎ আমরা যে ফাংশনটা এখন ডিক্লেয়ার করবো সেই ফাংশনটা
কোনো কিছু রিটার্ন করবে না, আমাদের রিটার্ন করার কোনো কিছু প্রয়োজন নাই। এই জন্য আমরা ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ডাবল যে কোনো টাইপের ফাংশন নিতে পারি। তাই একটা সিম্পল একটা ফাংশন নিলাম, যে ডিসপ্লে নামে একটা ফাংশন নিলাম, অথবা ডিসপ্লে নেম নামে একটা ফাংশন নিলাম। ফাংশনের পরে কি থাকে, একটা ফার্স্ট ব্র্যাকেট, এরপরে দেন বডি, ফাংশনের বডি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বডি শুরু হয়। এই বডির ভিতরে যাবতীয় এই ফাংশনটা কি কাজ করবে সেটা আমরা বডির ভিতরে লিখে রাখবো। আর এইখানটাতে কি থাকে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে থাকে ফাংশন প্যারামিটার বা আর্গুমেন্টও বলে। তাহলে আমরা এখানে এই ফাংশনের কোনো প্যারামিটার দিব না, আমরা সিম্পলি এই ফাংশনটার কাজ হচ্ছে একটা নাম প্রিন্ট করা। আমরা এবার ফাংশনের ভিতরে একটা আমরা কি করতে পারি, যে একটা লোকাল ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। এখানে স্ট্রিং টাইপের স্ট্রিং নেম, আমরা এখানে একটা নাম দিতে পারি। বাপ্পারাজ নাম দিলাম। এখন আমরা কি করলাম, একটা ডিসপ্লে নামে একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলটা কি স্ট্রিং টাইপের। এখন এখানে একটা জিনিস লক্ষণীয়, যে আমরা একই নামে কিন্তু দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এটাও স্ট্রিং টাইপের, এটাও স্ট্রিং টাইপের, এটাও ভেরিয়েবলের নামও নেম, এটাও ভেরিয়েবলের নামও নেম। তাহলে এখন আমরা সিম্পলি এখানে প্রিন্ট করে দেখি যে কি প্রিন্ট করে। সি আউট, এখানে লিখে দিতে পারি মাই নেম ইজ নেম। এখন কি হয়েছে, যে কম্পাইলার কিন্তু এখানে একটা কনফিউশনে পড়ে যাবে। সেটা কি, সেটা হচ্ছে সে দেখতেছে যে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে যেটা স্ট্রিং টাইপের, তার ভেরিয়েবল নাম হচ্ছে নেম, আবার এখানে দেখতেছে একটা লোকাল ভেরিয়েবল আছে সেটার নামও নেম। তাহলে অবশ্যই আমরা কোনটা প্রায়োরিটি বেশি, এখানে প্রায়োরিটি বেশি অবশ্যই কি লোকাল ভেরিয়েবল। তাহলে কিন্তু কম্পাইলার প্রথমে দেখবে যে প্রায়োরিটি যার বেশি কিন্তু তাকে প্রিন্ট করবে। অর্থাৎ এখানে কিন্তু রিশাদকে প্রিন্ট করবে না, প্রিন্ট করবে কি বাপ্পারাজ, কারণ সে দেখতেছে যে এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এবার লোকাল ভেরিয়েবলটা প্রিন্ট করবে। তাহলে আমরা সিম্পলি মেইন ফাংশনের ভিতরে এখন ওই ফাংশনটাকে শুধুমাত্র কল করে দিতে পারি। তাহলে ফাংশন কল করার ক্ষেত্রে কি করব, আমরা জানি যে ফাংশন কল করার ক্ষেত্রে ফাংশন নেমটা কি ছিল, ডিসপ্লে নেম। সিম্পলি শুধুমাত্র কি করছি, ফাংশনটাকে কল করে দিছি। তাহলে আমরা আউটপুটে দেখি যে আমাদের রেজাল্টটা কি আসে। এই যে আমাদের রেজাল্টটা আসছে কি, এই যে মাই নেম ইজ বাপ্পারাজ। তাহলে এখানে কি হলো, যে আমরা কিন্তু নেম নামে আমরা কিন্তু এখানে বলে দিইনি যে এই বাপ্পারাজটাই প্রিন্ট করো এই ভেরিয়েবলের ভিতরে, এটাও প্রিন্ট করতে পারতো, কিন্তু এটা করবে না কারণ এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তাহলে আমরা সিম্পলি এখানে এখনই হচ্ছে আমাদের সেই স্কোপ রেজুলেশনের কাজ। এই যে আমরা এখানে যদি ডাবল প্রিন্ট করি তাহলে কিন্তু দুইবারই কিন্তু এই কি করবে, বাপ্পারাজি প্রিন্ট করবে। একটা নতুন ইনলাইন দিয়ে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের কনসোলটা ক্লোজ করা হয়নি। এই যে এখন আমরা রান করে দেখি, এই যে আউটপুটে কিন্তু ওই যে একই নাম দুইবারই প্রিন্ট করতেছে, মানে সে কিন্তু গ্লোবাল ভেরিয়েবলটাকে প্রিন্টে করতেছে না। তাহলে আমরা এখন চাচ্ছি যে প্রথমে সে কি করবে, মাই নেম ইজ নেম, নেমের এখানে সে প্রিন্ট করতেছে কি, যে নেমটা, অর্থাৎ তার নামটা আছে। আমরা এখানে বলে দেবো যে তার মূল যে নামটা, অর্থাৎ আমরা গ্লোবাল ভেরিয়েবল যদি লোকাল ভেরিয়েবল হিসেবে ভেরিয়েবলের ভিতরে অ্যাক্সেস করতে চাই, তখনই আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে স্কোপ রেজুলেশন, অর্থাৎ ডাবল কোলন নেম। এখন সে এটা যখনই ডাবল কোলন অর্থাৎ স্কোপ রেজুলেশনটা ইউজ করব নামের আগে, তখনই সে বুঝে যাবে যে এটা নেম নামের যে গ্লোবাল ভেরিয়েবলটা আছে তার ভিতরে যে স্ট্রিংটা আছে সেটাকে সে প্রিন্ট করবে। অর্থাৎ এখন প্রথমে এখানে কি করবে, মাই নেম ইজ রিশাদ, আর এখানে আমরা মেসেজ আলাদা করে দিতে পারি, যে তাহলে বুঝো মাই ফ্রেন্ড নেম ইজ
তাহলে আমরা এখন আউটপুটটা দেখি যে আমাদের আউটপুটে কি দেখে। এই যে এখন দেখেন যে আমাদের দুইটা একই নামে দুইটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল থাকা সত্ত্বেও আমরা যেহেতু স্কোপ রেজুলেশনটা ব্যবহার করছি, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে মাই নেম ইজ ঋষভ দেখাচ্ছে, অর্থাৎ সে স্কোপ রেজুলেশন ব্যবহার করার ফলে আমাদের কি সে গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে নেম নামের যে ডাটা টাইপ আছে তার ভিতরে যে ভ্যালুটা অ্যাসাইন করা আছে, অর্থাৎ স্ট্রিং টাইপের যে ডাটা অ্যাসাইন করা আছে সেটাকে দেখাচ্ছে। আর তারপরে কি দেখাচ্ছে যে এটা যেহেতু স্কোপ রেজুলেশন ইউজ করে সে সিম্পলি কি করতেছে, সে লোকাল ভেরিয়েবলের ভিতরে যেহেতু বাপ্পারাজ লেখা সে সেটা লিখছে যে মাই ফ্রেন্ড গিভেন নেম ইজ বাপ্পারাজ। তাহলে আমরা এটা সিম্পলি এটা দেখে ফেললাম যে কিভাবে স্কোপ রেজুলেশন ইউজ করে আমরা গ্লোবাল ভেরিয়েবলকে কিভাবে লোকাল ভেরিয়েবল হিসেবে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, হ্যালো বল ভাই। কথা বলিস না কেন? বুঝছিস এটা বুঝছিস স্কোপ দেখছি, রেজুলেশন এটা? কাল দেখছি। হ্যাঁ হ্যাঁ বুঝছিস? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পরের প্রোগ্রামে চলে যাই। ঠিক আছে, আমরা ট্রেলোতে যে দেখি যে স্কোপ রেজুলেশন আমাদের দেখা শেষ, তাই স্কোপ রেজুলেশন দিয়ে একটা প্রোগ্রামিং করে ফেললাম। এরপর আমাদের 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডট অপারেটর। আমরা ডট অপারেটর। অপারেটর দিয়ে কিন্তু অলরেডি একটা প্রোগ্রাম দেখে ফেলছি। এই যে ক্লাস এন্ড অবজেক্টে কিন্তু আমরা দেখে ফেলছি যে ডট অপারেটরটা কি। এই যে ডট অপারেটর হ্যাঁ কখন ইউজ করা হয়, এই যে আলাদাভাবে কিন্তু আর করার হ্যাঁ প্রয়োজন হ্যাঁ। হচ্ছে না, সিম্পলি আলাদাভাবে করতে হচ্ছে না, কারণ আমরা জানি ডট অপারেটর কেন ইউজ করতেছি। আমরা না ক্লাসের যে অ্যাট্রিবিউটস গুলো আছে, অর্থাৎ এই যে ক্লাসের যে অ্যাট্রিবিউটস গুলো আছে এইগুলো সিআর আবার ফোন দিচ্ছে। তাহলে আমরা ডট অপারেটরটা কিন্তু করলাম না, সিম্পলি সেম একই, শুধুমাত্র ডট অপারেটরের মাধ্যমে আমরা কি করব যে ক্লাসের যে অ্যাট্রিবিউটস গুলো আছে সেগুলোকে আমরা অবজেক্ট ক্রিয়েট করে কিভাবে ইউজ করতে পারি। এই যে সিম্পলি এখানে দেখলাম। হ্যাঁ শান্ত, হ্যালো বন্ধু। কি ফোন দাও কেন তুমি? ফয়সাল বন্ধু, ঝামেলা হয়েছে একটা, শোন। এই ঝামেলাটা হচ্ছে কি যে ওই ম্যাথ স্যার আমার এবার ফোন দিয়েছিল, ফোন দিয়ে কইছিল কি যে শান্ত কালকে 7:30টায় ক্লাস। হ্যাঁ, তা ধর সব স্যারই তো এরকম মানে ফোন দেয়, ফোন দিয়ে কয়, কিন্তু তারা কিন্তু জিমেইল দেয়। তা স্যার সে জিমেইল দি নাই, এই জন্য আমি তোকেও কেউ কিছু কই নাই। ঠিক আছে, স্যার অবশ্য বলে দিয়েছিল আমার করতে 7:30টায় ক্লাস নেবো। সে স্যার ফোন গুঁতো দিয়ে আছে, আমি ফোন রিসিভ করছি, তা কাছে কি ব্যাপার, তোমাকে না 7:30টায় ক্লাস করার কথা। আমি বলছি স্যার আপনি তো জিমেইল দেন নাই, আপনি তো just বলছিলেন, আমি ভাবছিলাম যে আপনি মনে হয় মেইল পাঠাবেন না, এই কারণে আর আমি কেটে বলিনি। বলছে তাড়াতাড়ি দেখো কিটা কিটা ক্লাস করতে যাচ্ছে। ঠিক আছে আমি আসি, মানে কি করব। তো এখন তো 8টা বেজে গেছে, পরে ক্লাস নিতে বল আরেকদিন। হ্যাঁ আর স্যারের কও যে কালকে ক্লাস নিতে, আজকে মতো বাদ দিতে কও। স্যার এখন 7:30টায় ক্লাস, 8টা বেজে গেছে, আর 9টায় আবার ক্লাস আছে। মেইল না দিলে হয় কর। কারণ দোষ তো স্যারের, তো স্যার মেইল বা দিনই কেন? না যে আমার বলে দিয়েছিল তাই, আর আমি বলি না এই কারণে যে খালি বলে দিলে কি কাজ হয়, মেইল যদি না দেয় তাও ইউজার নেম আর পাসওয়ার্ড এগুলো পাবে সেইটাই তো কোথায়? আমি বলতেছি যে দোষ তো তোমার না, দোষ তো স্যারের। স্যারের কথা স্যার হয়নি, সবাই ব্যস্ত হয়ে গেছে, আপনি কালকে ক্লাস নেন। তাহলে কি নয় 10টার পরে ক্লাস নিতে হবে নাকি? এই না 10টার পরে ক্লাস? 10টার পর কেমনে ক্লাস করে? কি 10টার বলে? দিকে আধা ঘন্টা ক্লাস হবে না? আরে ক্লাস পরে এ নিলে আধা ঘন্টা সমস্যা ক্লাস কি? কোনটা হয়?
ম্যাথ ম্যাথ হ্যাঁ ধর সমস্যা কালকে আছে নিয়ে কি আর সমস্যা তো কি? খুলনায় এসে ক্লাস মানে কালকে দিনের বেলা কি ক্লাস করতে পারবি তোরা সকালে? আ- আমি পারবো না, হ্যাঁ আমি পারবো না। ওরে মানে কি এখন করবো ক্লাসটা স্যারদের ই কি কর যে স্যার কালকে নেন বা যে কোনো সময় ই কর। কালকে নিতে কব তাই? ওই কালকে নীতি কও, ওই রেকর্ড করে রাখতে কও, যারা করতে পারবে না তারা পরে দিয়ে নেবে না। আচ্ছা কালকে কয়টায় নিতে কব? সন্ধ্যার দিকে? কালকে কালকে কি ক্লাস আছে নাকি? কালকে না তো আর এখন কোনো পর্যন্ত ক্লাসে এখন পর্যন্ত কোনো ঈদে নাই। আজকে ক্লাস আছে 9টায় তাই না? হ্যাঁ আজ থেকে কিসের ক্লাস আবার 9টায়? ক্লাস নিউমেরিক্যাল আছে মেথড ম্যাথ আছে নেবে। মনে হয়। ওয়ান দেবার নিউমেরিক্যাল মেথড। টিএলডি ক্লাস 9 আছে। তারিখ না? নিউমেরিক্যাল অথবা ডিএল এর কি কোন একটা সাবজেক্টের ক্লাস আছে। স্যারে বলে দিলাম ডিএলডি যে স্যার কালকে ক্লাস নেন তাই তো? হ্যাঁ সেটাই, কাল ক্লাস নিতে কও। আচ্ছা ঠিক আছে দিয়ে আমি একটু বলি ভাই তারপর আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা স্কোপ রেজুলেশন অপারেটর আর ডট অপারেটর আর দেখার দরকার নাই, ওই সেম একই এর জায়গায় আছে ডট অপারেটর, সেম এরকম একটা প্রোগ্রাম আমরা করে দিতে পারি। পার্সন নাম দিয়েছে, এখানে স্টুডেন্ট নাম দিয়ে সিম্পলি স্টুডেন্টের আইডি নেম দিয়ে একটা স্যারকে একটা প্রোগ্রাম একটা দেখা দিতে পারি যে এটা হচ্ছে ডট অপারেটর ইউজ করে করছি। তাহলে আমরা ডট অপারেটরটা আর দেখলাম না, তাহলে ডট অপারেটর কমপ্লিট। এই আজকে তো নিউমেরিক্যাল মেথডের ক্লাস, টিএলডি না। হ্যাঁ 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 নিউমেরিক্যাল মেথড এগুলো। এরপরে আমরা প্রোগ্রামটা দেখি যে 5 নাম্বার প্রোগ্রাম আমাদের কি আছে যে অপারেটর প্রেসিডেন্সি। তাহলে আমরা একটা অপারেটর প্রেসিডেন্সি কি সেটা যে অপারেটর প্রেসিডেন্সি দিয়ে সিম্পল একটা প্রোগ্রাম দেখি। তাহলে আমরা একটা নিউ ফাইল নিই, কন্ট্রোল এস, অপারেটর ডট সিপিপি, অপারেটর প্রেসিডেন্সি নামে আমরা একটা সি ফাইল নিলাম। এখন সেম আগের মতো আমরা শুধুমাত্র স্ট্রাকচারটা রেখে বাকি সব মুছে দিচ্ছি। এখন অপারেটর প্রেসিডেন্সি বলতে বোঝাচ্ছে যে কোনো একটা ইকুয়েশনের কোন অপারেটর কখন কাজ করবে, অর্থাৎ কোনটার প্রায়োরিটি কখন বেশি। সিম্পলি তাহলে আমরা একটা এখানে কমেন্টের ভিতরে একটা ইকুয়েশন তৈরি করতে পারি, যেমন কি লেখা যায় যে 4 + 8 * 2/6। এই যে আমরা একটা ইকুয়েশনটা লিখলাম, এখন এই ইকুয়েশনটার কোনটা আগে কাজ করবে, অর্থাৎ কোন কাজটা আগে হবে, অর্থাৎ যোগের কাজটা আগে হবে, গুণের কাজটা আগে হবে নাকি ভাগের কাজটা আগে হবে। এটা কিন্তু প্রোগ্রাম কি করে, বাই ডিফল্ট কম্পাইলার কিন্তু এটা বুঝে নেয় যে কোনটার প্রেসিডেন্সি বেশি, অর্থাৎ প্রায়োরিটি বলা যায়, প্রায়োরিটি কোনটার বেশি। তাহলে আমরা সিম্পলি এটা কি করব, এটা এখানে প্রোগ্রামটা করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টা ভেরিয়েবল লাগবে, যেহেতু 4টা আমাদের ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিতে পারি, তাহলে ইন্টিজার এ বি সি ডি। আরেকটা নিব কি ক্যালকুলেশন করে রেজাল্টটা রাখার জন্য একটা ইন্টিজার টাইপের আর রেজাল্ট টাইপের একটা ভেরিয়েবল নিলাম। তাহলে এ নিলাম 4 এর জন্য, বি নিলাম 8 এর জন্য, সি নিলাম 2 এর জন্য, আর ডি নিলাম 6 এর জন্য। তাহলে আমরা এখানে মোট 4টা ডিজিট আছে, অর্থাৎ 4টা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম। এখন আমরা কি করব, সিম্পলি রেজাল্ট নামে ভেরিয়েবলের ভিতরে কি করব, ওই ইকুয়েশনটা লিখে দেব। ইকুয়েশনটা কি ছিল, 4 + 8 * 2/6। এই যে আমরা ইকুয়েশনটা লিখে দিছি। এখন এই যে ইকুয়েশনটা লেখার পরে আমরা এখানে রেজাল্টটাকে আউটপুট অর্থাৎ প্রিন্ট করে দেখি। আউটপুটে এটা মেসেজ দিয়ে দিতে পারি, দা রেজাল্ট ইজ, কি করব, সেই রেজাল্টটা কিসের ভিতরে আছে, রেজাল্ট নামে ভেরিয়েবলের ভিতরে আছে। এখন এখানে একটা জিনিস করতে পারি, আমরা যদি এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই তাহলে কিন্তু কম্পাইলারে এখন বুঝতে সুবিধা হলো। তাহলে কি করবে, 8 কে প্রথমে 4 এর সাথে যোগ করবে, তারপরে 2 গুণ করবে, তারপরে যেটা আসবে সেটাকে 6 দিয়ে ভাগ করবে। অর্থাৎ 8 কে 4 এর সাথে করলে কত হয়, 12, 12 দুগুণে 24, 24 কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে রেজাল্টটা আমাদের কি আসবে, 4। এই যে তাহলে এই যে দা রেজাল্ট ইজ 4।
অর্থাৎ এখন কম্পাইলার এটা হচ্ছে অপারেটর প্রেসিডেন্সি, অর্থাৎ এখানে কি কাজটা হচ্ছে, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতেছে, দেন গুণের কাজ করতেছে, তারপর ভাগের কাজ করতেছে। এবার আমরা এখানে একটা জিনিস দেখি যে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিতাম তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে যেত, কারণ তখন সে ওর মতো করে কাজ করতো সে। তাহলে এখন দেখি আমাদের রেজাল্টটা কি আসে। ওই যে না, রেজাল্টটা সেম আসছে, অর্থাৎ আমরা এখন বুঝতে পারতেছি না যে কম্পাইলার ওর প্রায়োরিটি কোনটার কি বেশি সেটা কিন্তু সে বুঝে নিছে। এই যে 6। তাহলে আমরা এখানে কি এটা কি করলাম যে অপারেটর প্রেসিডেন্সি, অপারেটর প্রেসিডেন্সির মাধ্যমে কি করলাম যে একটা প্রোগ্রাম করলাম, অর্থাৎ কোন ইকুয়েশনটা আগে কাজ করবে। তাহলে এটা গেল, আমাদের পরের প্রোগ্রামে চলে যায়। এরপরে আছে রেফারেন্স ভেরিয়েবল। তাহলে আমরা রেফারেন্স ভেরিয়েবল দিয়ে একটা প্রোগ্রাম করে দেখি। কন্ট্রোল শিফট এন, নিউ ফাইল এস, এটা কি ছিল, রেফারেন্স ডট সিপি। এখন আমরা দেখবো যে রেফারেন্স ভেরিয়েবল দিয়ে কিভাবে একটা প্রোগ্রাম করা যায়। অর্থাৎ রেফারেন্স ভেরিয়েবল জিনিসটা কি, আগের মতোই সেম স্ট্রাকচারটা রেখে আমরা বাকি সব ডিলিট করে দিলাম। এখন আমরা দেখবো যে রেফারেন্স ভেরিয়েবল কি। সিম্পলি রেফারেন্স ভেরিয়েবল বলতে কি যে আমরা একটা ভেরিয়েবল যখন নিব তাহলে তখন সে ভেরিয়েবলটা কিন্তু রেখে দিতে পারলাম। সিম্পলি একটা এর সাথে উদাহরণ দিয়ে বলা যায় যে আমরা অনেক সময় যখন চাকরি পরীক্ষা দিতে যাই অথবা ভাইবা দিতে যাই তখন ওইখানে কিন্তু অনেকে রেফারেন্সের থেকে কেউ আসে, তার মানে হচ্ছে তার প্রায়োরিটিটা বেশি দেয় যে যে আগে রেফারেন্সে যে আসছে তার কিন্তু চাকরি হবে, তারপরে বাকি ক্যান্ডিডেটের গুলো চাকরি হবে। অর্থাৎ রেফারেন্স ভেরিয়েবলের আগে প্রায়োরিটি বেশি, তারপরে কি হবে, তারপরে নেক্সট যারা এমনি আসছিল রেফারেন্স উইদাউট রেফারেন্সে তাদেরকে নিবে। তাহলে আমরা সেই সেম ওই কনসেপ্টটা এখানে প্রোগ্রামিং এর ভাষায় একটু দেখবো। এটাই হচ্ছে রেফারেন্স ভেরিয়েবল। তখন আমরা এমনি সিম্পলে উইদাউট রেফারেন্সে একটা দেখি যে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিলাম নেম। এখানে সাপোজ মনে করলাম কাদের নামে একজন ব্যক্তি আছে, সে পরীক্ষা দিতে আসছে। এখন কি করলাম যে এই কাদের আসছে উইদাউট রেফারেন্সে। তাহলে আমরা এখানে দেখি যে এর প্রায়োরিটিটা কত বেশি। আরেকটা ভেরিয়েবল নিয়ে এবার এটাকে আমরা কি করব যে রেফারেন্স ভেরিয়েবলে রূপান্তর করব, কাদেরকে রেফারেন্স ভেরিয়েবলে রূপান্তর করব। তাহলে যেহেতু এই রেফারেন্সে আসছে এইজন্য একে বলে দিব যে স্ট্রিং, আমরা জানি রেফারেন্স ভেরিয়েবলের ক্ষেত্রে কিভাবে চিহ্ন দিতে হবে, %, রেফার। এটা বোঝার জন্য একটা বলুন যে রেফারেন্স ভেরিয়েবল ইকুয়াল নেম, অর্থাৎ এই নেমটা, অর্থাৎ এই নামের ভিতরে যে ব্যক্তি আছে সে কিন্তু রেফারেন্সে আসছে, অর্থাৎ তার প্রায়োরিটি বেশি। এখন এই যে রেফারেন্স ভেরিয়েবলটা এখানে বলে দিলাম যে এই কাদের ব্যক্তি কিন্তু রেফারেন্স, অর্থাৎ রেফারেন্স ভেরিয়েবল কি %, ref অর্থাৎ রেফারেন্স ভেরিয়েবল। এখন আমরা যদি সি আউট দিয়ে আমরা দেখি যে এখানে বলে দিতে পারি যে একটা মেসেজ দিয়ে যে ফার্স্ট চাকরি পাবে কে, নেম। এখানে নাম বলে দিলাম। এখন আমরা আরেকটা এখানে নেম নামে ভেরিয়েবলের ভিতরে এখন আরেকটা রেখে দিই যে রিশাদ। এই যে এটা কিন্তু হচ্ছে রেফারেন্স ভেরিয়েবল। এখন আমরা এখানে এখন জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝি যে আসলে রেফারেন্স ভেরিয়েবলটা কি। এখানে কি করছে যে নেম, অর্থাৎ
ওই যে সেই কনসেপ্টটা আবার মিলায়, অর্থাৎ যে যারা চাকরি পরীক্ষা দিতে গেছে তাহলে সবার কিন্তু নাম আছে, তাহলে ওই নামের ভিতরে থেকে কিন্তু বুঝে নিতে হবে যে তাহলে কে রেফারেন্স ভেরিয়েবলের ভিতরে আছে আর কে হচ্ছে এমনি পরীক্ষা দিতে আসছে। তাহলে আগে রেফারেন্স ভেরিয়েবল, এখানে একটা জিনিস দেখছি যে একই নাম কিন্তু নেমের ভিতরে কাদেরও আছে আবার নেমের ভিতরে রিশাদও আছে, তাহলে আমাকে এখানে বোঝাই দিতে হবে যে কার চাকরিটা আগে হবে। অবশ্যই যে রেফারেন্স ভেরিয়েবল রেফারে গেছে, এই জন্য আমরা এখানে কি করছি, সিম্পলি নেম ভেরিয়েবল ভিতরে এটা পরে কি করছি রেফারেন্স ভেরিয়েবল হিসেবে বলে দিছি যে এই নেমের ভিতরে যার নাম ঢুকবে অর্থাৎ যেই থাকবে সে কিন্তু রেফারেন্স ভেরিয়েবল। তারপরে যে ফার্স্ট চাকরি পাবে হচ্ছে নেম, অর্থাৎ ফার্স্টে চাকরি পাবে কি রেফারেন্স ভেরিয়েবল, এই যে নেম। এবার দেন কি করছে আবার নেমের ভিতরে রাখছে রিশাদ, কিন্তু সেটা কিন্তু রেফারেন্স ভেরিয়েবল পরে, এই যে এটার পর। তারপরে কি হবে, সেকেন্ড চাকরি পাবে হচ্ছে বাকি যে নামের ভিতরে যে আছে সে। তাহলে আমরা এখানে কমেন্ট করে এখানে বলে দিতে পারি যে নেমের এইখানে যে এটা কি করবে, রেফার ইজ, আমরা এখানে বলে দিই এফ রেফারেন্স টু রেফ, অর্থাৎ রেফটা কি করবে, রেফারেন্স টু কাকে রেফারেন্স করতেছে, নেম, অর্থাৎ এই লাইনটা কি করছে নেমকে রেফারেন্স করতেছে, অর্থাৎ প্রথমেই দেখবে যে নেমের ভিতরে যে আছে তাকে রেফারেন্স করতেছে। আর এটা কি হয়েছে, উইদাউট রেফারেন্স। এখানে একটা নতুন লাইন দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ইন লাইন এই যে এখন যে ফার্স্ট চাকরি পাবে হচ্ছে কাদের, কারণ কাদের হচ্ছে রেফারেন্স ভেরিয়েবল বেসে আছে, তারপর হচ্ছে রিশাদ। এখন আমরা যদি এখানে যে বলি যে না এই ইনি রেফারেন্স, ওনাকে রেফারেন্সে দিন, আমি যদি এখানে আরেকজনকে রেফারেন্সে ঢুকাই দিই তাহলে কিন্তু আমরা এখানে তার চাকরিটা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি যে এর উপরে সিম্পলি কিন্তু এখানে বলে দিতে পারি যে রেফারেন্সের ভিত্তিতে এখন একটা নাম দিয়ে দিতে পারি যে গিয়াসউদ্দিন। তাহলে এখন কি হয়েছে, এখন কিন্তু আর কাদের কিন্তু রেফারেন্স হিসেবে নয়, এখন কিন্তু রেফারেন্সে কে এসে গেছে, গিয়াসউদ্দিন। তাহলে কি হবে, প্রথমে কিন্তু গিয়াসউদ্দিনের চাকরি হবে, তারপরে চাকরি হবে হচ্ছে ইসেদের। সিম্পলি আমরা এখন রান করে দেখতে পারি যে ঘটনাটা কি আসলেই সত্যি। হ্যাঁ আসলেই সত্যি যে ফার্স্টে চাকরি পাবে গিয়াসউদ্দিন, কারণ গিয়াসউদ্দিনের রেফারেন্সে দিয়ে দিছি। আর বাকি কে আছে, সেকেন্ড চাকরি পাবে হচ্ছে পরে যে আছে সে। তাহলে আমরা এখানে সিম্পলি দেখলাম যে রেফারেন্স ভেরিয়েবল দিয়ে, রেফারেন্স ভেরিয়েবল কিভাবে ইউজ করতে হয় আমরা রেফারেন্স ভেরিয়েবল সম্পর্কে জানলাম। আমরা এখানে পরের প্রোগ্রামে চলে যাই। রেফারেন্স ভেরিয়েবল কি রুমেল ভাই বুঝতেছেন, রিশাদ, তন্ময়? ভাই আমার একটা কোশ্চেন ছিল গত প্রোগ্রামের। হ্যাঁ 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 শিওর, এই কোশ্চেন না গত প্রোগ্রামে না করে এখন করতেছিস কি ফিউচার? দ্রুত করতে হবে কারণ আমি একটু ক্লাস হচ্ছে তো, খাচ্ছিলাম। আমাকে টাইমের দিকে ইয়ে করতে তুমি হবে। রিশাদ বুঝছিস ওটা? আর মাত্র 40 মিনিট আছে, ক্লাস আছে এরপর। হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই, আমার সমস্যা হলে আমি তোরে বলবানি ভাই। এই পরে বলবা না, তুই কন্টিনিউ কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রেফারেন্স ভেরিয়েবলটা দেখলাম। এরপরে তারপরে ট্রেলোতে চলে যায়। এরপরে আসছে টাইপ কাস্টিং। অর্থাৎ টাইপ কাস্টিং জিনিসটা কি, আমরা টাইপ কাস্টিং সম্পর্কে জানি। হচ্ছে টাইপ কাস্টিং বলতে টাইপ কাস্টিং কি করে, যে কোনো একটা ডেটা টাইপটাকে চেঞ্জ করে দিবে। অর্থাৎ কোনো একটা ডেটা টাইপ আমরা সিম্পলি কি করতে পারি, প্রথমে ইন্টিজার টাইপের একটা ডেটা টাইপ নিলাম, এরপরে আমার কাজের প্রয়োজনে আমার প্রোগ্রামের সাথে যে আমাকে এখন মনে হচ্ছে যে এটা ইন্টিজার টাইপ না ফ্লোট টাইপের নিলে ভালো হতো, তাহলে তখন আমি কি করব, আবার যে কি ফ্লোট করব, ফ্লোট টাইপের ডাটা টাইপ ডিক্লেয়ার করব? অবশ্যই না। সেক্ষেত্রে আমরা কি করব, তখন টাইপ কাস্টিং করব। তাহলে আমরা দেখি যে সিম্পলি টাইপ কাস্টিং ডট এক্সটেনশন সিপিপি,
এখন আমরা এখানে আবার বডিটা রেখে অর্থাৎ স্ট্রাকচারটা রেখে বাকি সব মুছে দিলাম। এখন আমরা দেখবো যে টাইপ কাস্টিং এর ব্যাপারটা। অর্থাৎ টাইপ কাস্টিং এর ক্ষেত্রে সিম্পলি একটা কাজ করতে পারি যে ইন্টিজার টাইপের যে দুইটা ভেরিয়েবল নিলাম, নাম অন কমা নাম টু আর হচ্ছে রেজাল্ট। এখন আমরা এখানে সি আউট ইউজারকে বলে দিলাম যে ইন্টার টু নাম্বার, ইউজার দুইটা নাম্বার দিবে। এখন সেটাকে আমরা সি ইন দিয়ে রিসিভ করব। প্রথম যে নাম্বারটা দেবে সেটা যাবে নাম্বার ওয়ানের ভিতরে, সরি নাম্বার ওয়ান, দেন যে নাম্বারটা দেবে সেটা যাবে হচ্ছে নাম্বার টু নামক ভেরিয়েবলের ভিতরে। এখন আমরা দেখব যে আসলে টাইপ কাস্টিং রেজাল্ট ইকুয়াল, অর্থাৎ সিম্পলি এখানে যে নাম্বার ওয়ান ভাগ নাম্বার টু, অর্থাৎ নাম্বার ওয়ান অর্থাৎ ইউজার যে নাম্বারটা দিবে সেটাকে নাম্বার টু দিয়ে ভাগ দিবে। আমরা এটা এত কিছু না করে এখানে সরাসরি বলে দিতে পারতাম যে ভ্যালু অ্যাসাইনও করে দিতে পারতাম। তাহলে আমরা কি করলাম, নাম্বার ওয়ানকে নাম্বার টুকে ভাগ করে রেজাল্ট নামে ভেরিয়েবলের ভিতরে রাখবো। আমরা এখানে সিম্পলি রেজাল্টটাকে আউটপুটে প্রিন্ট করে দিলাম। একটা মেসেজ দিয়ে দিতে পারি বোঝার জন্য, দা রেজাল্ট ইজ আউটপুট। রেজাল্টটা কিসে, রেজাল্ট নামে ভেরিয়েবল ভিতরে আছে, সিম্পলি শেষ। এখন আমরা দেখব যে আউটপুটে আসলে কি দেখায়। প্রথমে একটা ইনপুট দেব, অর্থাৎ দুইটা ইনপুট দিতে হবে, অর্থাৎ 15 আর হচ্ছে 2। এখন এইখানে এইবার দেখেন যে আসলে কি হচ্ছে, যে টাইপ কাস্টিংটা এখন কেন প্রয়োজন। এই যে আমরা 15কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 7 পয়েন্ট সামথিং আসে, কারণ 7 দুগুণে 14 হয়। আরো কিছু আমাদের রেজাল্ট কিন্তু কি হচ্ছে যে ফিগার দেখাচ্ছে কিন্তু 7, কারণ এটা কি দেখাচ্ছে, এটা কারণ এটাকে ইন্টিজার টাইপ, যেহেতু আমাদের রেজাল্টটা কি ইন্টিজার টাইপ, এই জন্য দুইটা যেহেতু ভাগ করতেছে, ভাগ করার ফলে সে রেজাল্টের ভিতরে ইন্টিজার অর্থাৎ সে পূর্ণ সংখ্যাটাকে শুধুমাত্র রিসিভ করতে পারবে রেজাল্ট হিসেবে। এই জন্য কিন্তু দশমিকও দেখাচ্ছে না, বাকি কোনো রেজাল্টই দেখাচ্ছে না। তাহলে অবশ্যই আমাকে কি হতে হবে, রেজাল্টটাকে ফ্লট হিসেবে নিতে হবে। তাহলে আমরা এখানে রেজাল্টের ডাটা টাইপটা চেঞ্জ করে দিতে পারি, ফ্লট টাইপ। তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু এখন আসতেছে কিসে, ফ্লট টাইপে। এখন দেখি যে আমাদের রেজাল্টটা এক্স্যাক্টলি কি আসে। ইনপুট দিলাম 15 আর হচ্ছে 2। এই যে এখনো কি হচ্ছে, সে 7 কিন্তু আসতেছে। কারণ কি, এইখানে আমরা কিন্তু ভাগ করার ফলে কিন্তু কি করতেছি, দুইটা ইন্টিজার সংখ্যাকে ভাগ করলে কিন্তু আউটপুট সবসময় কি করবে, সে কিন্তু ইন্টিজারই দিবে। কিন্তু এখানে আমরা কিন্তু চেঞ্জ করে দিছি, কিন্তু সেটা কি রেজাল্ট কিন্তু ফ্লোট টাইপের ডাটা, মানে রেজাল্ট কিন্তু দশমিক সংখ্যা রিসিভ করতে প্রস্তুত, কিন্তু আমরা এতে পাঠাচ্ছে কিন্তু ইন্টিজার টাইপের ডাটা, অর্থাৎ ইন্টিজার টাইপের ইনপুট। তাহলে ও না পাইলেও কিভাবে, ফ্লোট টাইপ হলেও কেন, ও তো পাচ্ছেই কিন্তু হচ্ছে 7, এই জন্য সে 7 রেজাল্ট করতেছে। এবার এইখানে হচ্ছে সেই টাইপ কাস্টিংটা করে দিতে পারি। যেমন আমাদের যেহেতু দুইটা ইন্টিজার টাইপের নেওয়া, তাহলে আমরা এখানে দেখতেছি যে যে কোনো একটাকে আমরা টাইপ কাস্টিং করে দিতে পারি। অর্থাৎ টাইপ কাস্টিং করতে কিভাবে, ফার্স্ট ব্র্যাকেট এখানে বলে দিতে পারি ফ্লট। এই যে কি করলাম, নাম্বার ওয়ানটাকে আমরা কি করলাম, ফ্লট টাইপ করে দিলাম। তাহলে যেহেতু দশমিক সংখ্যাকে যে কোনো একটা দশমিক সংখ্যা অর্থাৎ ফ্লট টাইপ করে দিছি, এখন কিন্তু ভাগ করার ফলে কি হবে, কিন্তু দশমিক সংখ্যায় যাবে। তাহলে আমরা এখন কি করব, এক্সাক্ট রেজাল্ট যেটা সেটা কিন্তু পাবো। দেখি যে আসলে সেটা পাই কিনা। 15 2, এই যে 7.5। তাহলে কিন্তু আমরা এক্সাক্ট রেজাল্টটা পাচ্ছি, কারণ এখন কিন্তু আমরা বলে দিচ্ছি যে এখানে কি করছে, শুধুমাত্র ডেটা টাইপটা যে কোনো একটা ডেটা টাইপটা চেঞ্জ করে ফ্লট টাইপ করে দিছি। তাহলে এটাই হচ্ছে মেইনলি টাইপ কাস্টিং, অর্থাৎ কোনো ডাটা টাইপকে, কোনো ডাটা টাইপ চেঞ্জ করাকে কি বলে, ফ্লট টাইপ, ওই টাইপ কাস্টিং। তাহলে এখানে বলে দিতে পারি, এখানে হচ্ছে কি, এটা কি হলো, টাইপ কাস্টিং।
তাহলে আমরা টাইপ কাস্টিংটা দেখলাম। আমরা তাহলে আবার ট্রেলোতে চলে যাই, টাইপ কাস্টিং দেখা শেষ। এরপর আছে অ্যারে ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন। আমরা অ্যারে দেখি, তাহলে কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস, অ্যারে ডট সিপিপি। তাহলে আমরা আবার আগের মতো বডিটাকে রেখে বাকি সব ডিলিট করে দেব। এখন অ্যারে জিনিসটা কি? অ্যারে একবার সিম্পলি আমরা বুঝবো, অ্যারে হচ্ছে একাধিক ভেরিয়েবলের সমষ্টি। অর্থাৎ আমরা যদি একটা ক্লাসে বা সাপোজ 100 জন স্টুডেন্ট থাকতে পারে, তাহলে আমরা কি 100 জনের জন্য যদি লিখবো যে স্ট্রিং স্ট্রিং একজন দুইজন স্ট্রিং, মানে এইভাবে কি 100টা ভেরিয়েবল নিব? অবশ্যই না। তাহলে আমরা 100 জনকে কিন্তু একবারেও রিসিভ করতে পারি। অ্যারে কি করে? অ্যারে কিন্তু মূলত এই কাজটা করে। তাহলে আমরা অ্যারে ক্ষেত্রে কি করব, যে অ্যারে ডিক্লারেশন করব। তাহলে সিম্পলি অ্যারে ডিক্লারেশন করতে গেলে অ্যারে ডাটা টাইপ, সাপোজ মনে করলাম ইন্টিজার টাইপ ডাটা। এবার অ্যারে নেম, তো অ্যারে নেম কি হতে পারে? স্টুডেন্ট স্টুডেন্ট। এরপরে কি থাকে? অ্যারে সাইজ, অর্থাৎ এই সাইজটা কত, এই অ্যারে সাইজটা কত হবে। এরপরে আমরা এখানে কি করতে পারি, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এবার অ্যারের ইন্ডেক্স শুরু হয় কত থেকে? 0 থেকে। অর্থাৎ আমরা এখানে যদি কোনো সাইজ বলে দিই, সাপোজ বলে দিলাম 2, অর্থাৎ 2 জনের স্টুডেন্টের এখানে ডাটা সংগ্রহ করতে পারবে। তাহলে স্টুডেন্ট এখানে অ্যারে ইন্ডেক্স শুরু হয় এরকম 0 1, অর্থাৎ তাহলে আমরা এখন 0 নাম্বার ইন্ডেক্সে একটা স্টুডেন্টের আইডি রাখতে পারি। অর্থাৎ সাপোজ 2 to 4, এই যে সাপোজ দুইটা আইডি রেখে দিলাম। অর্থাৎ প্রথম আইডিটা যাবে 0 নাম্বার ইন্ডেক্সে, আর দ্বিতীয়টা যাবে তারপরের ইন্ডেক্সে। এখন সিম্পলি এটাই হচ্ছে অ্যারে। অর্থাৎ একাধিক ভেরিয়েবল। এখানে যদি কোনো আমি যদি অ্যারের সাইজ না বলে দিতাম, তাহলে কিন্তু বাই ডিফল্ট কম্পাইলার বুঝে নিত যে যেহেতু এখানে দুইটা ডাটা আছে, যেহেতু দুইটাই হচ্ছে ইন্টিজার টাইপের, তাহলে আমরা অ্যারেটাকে এবার কিভাবে কি করতে পারি? প্রিন্ট করে দিতে পারি। একবারে সহজে দেখায়, টাইম নাই তো। তাহলে এখানে আমরা প্রিন্ট করে দিতে পারি যে আইডি ইজ অ্যারে। ফার্স্ট স্টুডেন্টের আইডি আছে কোথায়? 0 নাম্বার ইন্ডেক্সে। আর সেকেন্ড স্টুডেন্টের আইডি আছে কোথায়? স্টুডেন্ট নামক সে অ্যারের ভিতরে আসে সেকেন্ড, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে। যেহেতু কারণ আমি আগে বলছি যে কি হয়, 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হয়। এখানে একটা নিউ লাইন দিই, নাহলে একই লাইনে প্রিন্ট করবে। নিউ লাইন ইএনডি এল, অর্থাৎ ইন লাইন। এখন আমরা আউটপুটটা দেখি যে আসলে ঘটনা কি ঘটে। এই যে এখন দেখেন যে ফার্স্ট স্টুডেন্ট আইডি ইজ 2 to 4 আর সেকেন্ড স্টুডেন্ট আইডি ইজ 216। তাহলে কি হলো, এখানে দুইজনের আইডি আলাদাভাবে প্রিন্ট করব। সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কি হলো, যে ইন্টিজার টাইপের কিন্তু বলা লাগেনি যে ইন্টিজার স্টুডেন্ট একজনের আইডি আবার ইন্টিজার টাইপের একাধিক নিতে পারি। তাহলে এখানে যদি আরেকজনেরও আইডি নিতাম, তাহলে কিন্তু এখানে কি হতো, সিম্পলি কিন্তু এখানে আবার থার্ড স্টুডেন্টের আইডিটা এখানে প্রিন্ট করে দিত। তার মানে অ্যারে অনেক সুবিধা আছে, কারণ অ্যারে কারণে আমরা কি আছে বারবার বলা লাগতেছে না যে ইন্টিজার টাইপের একজনের আইডি তারপরে আরেকজনের আইডি। সরি, স্টুডেন্ট স্টুডেন্ট আইডি এখানে 3 হবে না? 3 জায়গায় 2 হবে না? হ্যাঁ হ্যাঁ, সরি স্যার, হ্যাঁ, এখানে 2 হবে না? হ্যাঁ 2 হবে। এই যে এখন এই জন্য তো রেজাল্ট ভুলভাল আসছিল, ওই মেমোরি অ্যাড্রেস এখন চলে ঠিক আসছে। আছে। এখন হ্যাঁ আসছে। তাহলে আমরা অ্যারে ক্লিয়ার। তাহলে আমরা অন্য একটা অ্যারে সিম্পলি এরকম হ্যাঁ আমি যে প্রোগ্রামগুলো কাছে নিজের মতো করে সুন্দর মতো করে দিতে হবে, যে হুবহু এরকম করতে হবে সেটা না। তাহলে আমরা এরকম করে খালি একটু কাট কাট ছাট করে দিলেই তো আছে। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে নিলেই হচ্ছে। এরপরে আছে হচ্ছে কি পয়েন্টার।
পয়েন্টার। এরপরে আমরা pointer পয়েন্টার ডট সিপিপি অর্থাৎ আমরা পয়েন্টারটা দেখব, কপি করে নিয়ে আসলাম, কিছু প্রোগ্রাম ক্লোজ করে দিই, দে ধাম করে আবার কোডগুলো বন্ধ হয়ে যেতে পারে। এই যে আবার আমরা সেম একই কাজ করলাম যে বডিটা রেখে বাকি সব ডিলিট করে দেবো। এখন আমরা কি করবো যে পয়েন্টার, তাহলে পয়েন্টার জিনিসটা কি? পয়েন্টার ভেরিয়েবল, পয়েন্টার বলে একটা ভেরিয়েবল বোঝায়, অর্থাৎ পয়েন্টার ভেরিয়েবলের কাজ হচ্ছে আমরা সিম্পলি যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতেছি সেগুলো কি করতেছে, একটা ভ্যালু অ্যাসাইন করতেছে, কিন্তু মেমরি তো কোথাও রাখতেছে। এখন কোথায় যে রাখতেছে এটা কিন্তু আমরা জানি না, অর্থাৎ অবশ্যই একটা মেমরি অ্যাড্রেসের ভিতরে সে ভ্যালুটা রাখতেছে, অর্থাৎ একটা মেমরির অ্যাড্রেসের নির্দিষ্ট অ্যাড্রেসের ভিতরে রাখতেছে। এখন পয়েন্টার আমি যখন এমনি সিম্পলি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন কিন্তু সেটাও একটা পয়েন্টার ভেরিয়েবল না, কিন্তু সেটা একটা ভেরিয়েবল, কিন্তু সেটা যে কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমরা জানি না, নির্দিষ্ট করে জানি না। কিন্তু আমরা এখন দেখবো যে কিভাবে পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, অর্থাৎ পয়েন্টার ভেরিয়েবলের মাধ্যমে আমরা ওই যে আমরা যে ভ্যালুটা দিব ওই ভ্যালুটা এক্সাক্ট যে কম্পিউটারে কোন মেমরিতে যে জমা হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে আমরা স্ট্রাকচার তৈরি করার পরে আমরা এখানে কি করব, সিম্পলি একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম যে ইন্টিজার সাপোজ একটা নিলাম যে এক্স ইকুয়াল এর ভিতরে একটা রেখে দিলাম 40। তাহলে কি হলো, আমরা এক্স নামের একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম যার ভিতরে 40টাকে সে স্টোর করবে। এবার আমরা এই এক্স এর যে 40 এটা আমরা পয়েন্টার ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করব। সেম পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার ক্ষেত্রে হচ্ছে ডিক্লেয়ার পয়েন্টার ভেরিয়েবলের ক্ষেত্রে কি করতে হবে, এই একটা স্টার চিহ্ন দিতে হবে, অর্থাৎ ভেরিয়েবল নামের আগে একটা স্টার চিহ্ন। এবার এই ভেরিয়েবলটাকে পয়েন্টার ভেরিয়েবল করতে গেলে কি হতে হয়, পিটিআর, অর্থাৎ পয়েন্টার ভেরিয়েবলের জন্য আমরা লিখে দিলাম যে পয়েন্টার ভেরিয়েবল। তাহলে আমি এখন কমেন্ট করে এখানে বলে দিতে পারি যে ডিক্লেয়ার পয়েন্টার। আমরা এটা পয়েন্টার ভেরিয়েবল আর সিম্পল ভেরিয়েবলের ভিতরে আমাদের সুবিধা কোনটা, অর্থাৎ আমরা পয়েন্টার ভেরিয়েবল কিন্তু অনেক ফ্যাসিলিটি পাবো, অনেক দ্রুত কাজ করবে দ্রুত, কারণ আমরা এক্ষেত্রে বলে দিচ্ছি যে এইটা কিন্তু মেমোরি লোকেশন হিসেবে আমরা অ্যাক্সেস করবো, অর্থাৎ সরাসরি কম্পাইলারকে আর খোঁজা লাগবে না যে 40 কোথায় আছে। আর একটা জিনিস কম্পাইলারের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে যে ডাটা টাইপ আর ভেরিয়েবলের নাম সেম হইতে হবে, অর্থাৎ সিম্পল আমরা এখানে এখন দেখবো যে এটা প্রিন্ট করে দেখবো যে পয়েন্টার ভেরিয়েবলটাকে, এখন পয়েন্টার ভেরিয়েবল এইটাকে স্টোর করবো, অর্থাৎ এই মেমোরিটাকে, যে মেমোরিতে 40টা জমা আছে অর্থাৎ 40টা জমা আছে সেই মেমোরি অ্যাড্রেসটাকে বের করতে গেলে আমরা কি করব, এই যে পয়েন্টার ভেরিয়েবল, এই যে অ্যাড্রেস জমা রাখার জন্য এই জন্য কি লিখছি, এই যে স্টার চিহ্ন থাকলে সেটা বুঝতে হবে পয়েন্টার ভেরিয়েবল। এবার সেই অ্যাড্রেসটাকে জমা রাখার জন্য আমরা সিম্পলি করি %, কোন ভেরিয়েবলের অ্যাড্রেসটা জমা রাখবো, অথবা এই এক্স এর এই এক্স মানে অর্থাৎ 40টা যে মেমরি কোন অ্যাড্রেসে আসবে সেই অ্যাড্রেসটা কিন্তু এই যে পিটিআর ভেরিয়েবলের ভিতরে যাবে, অর্থাৎ পিটিআর ভেরিয়েবলের ভিতরে সেই অ্যাড্রেসটা যে জমা হবে। তাহলে আমরা এখানে আউটপুট দেখলে বুঝতে পারবো, সিম্পলি এখানে আউটপুট করে দিতে পারি, যদি তিনটাই আউটপুট দেখব। প্রথমে দেখি যে ভ্যালু অফ পিটিআর, অর্থাৎ পিটিআর এর ভ্যালু কত, সিম্পলি সেটা দেখবো, অর্থাৎ পিটিআর এর ভ্যালু, অর্থাৎ আমরা তো জানি যে পিটিআর এর ভ্যালু এমনি কত, পিটিআর এর ভ্যালু অবশ্যই 40, কারণ আমরা 40 ইনপুট দিছি। এখানে যদি একটা ইনলাইন দিই, এরপরে আবার আউটপুট দেখবো যে এখানে সেকেন্ড কি আউটপুট দেবে সেটা হচ্ছে ভ্যালু অফ ভেরিয়েবল, আমরা ভেরিয়েবলের ভ্যালুটা আউটপুটে দেখবো পিটিআর, ও সরি ভেরিয়েবলটা আছে কিসের ভিতরে, ভেরিয়েবলটা আছে এক্স এর ভিতরে, তাহলে আউটপুটে এখানে কি লিখবো এক্স ইনলাইন। আরেকটা আউটপুট আমাদের কি বের করব, যে অ্যাড্রেসটা কোথায় আছে, অ্যাড্রেসটা কত, অর্থাৎ ভ্যালু অফ বলে দিই যে পিটিআর, অর্থাৎ
পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেসটা কত, অ্যাড্রেসটা কোথায় আছে, এই যে এখানে আছে, এই অ্যাড্রেসটা কোথায় আছে, পিটিআর, অর্থাৎ এই পিটিআর এর ভিতরে, অর্থাৎ পিটিআর। এখন আউটপুটে রান করলে বুঝতে পারবো। এই যে প্রথমে সে কি করতেছে, আমাদের কিন্তু এই যে তিনটা জিনিস প্রিন্ট করছে, যে ভ্যালু অফ পিটিআর অর্থাৎ পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতেছে। তো ভ্যালুটা কত, এই যে 40টা কোথায় জমা আছে, এই যে পিটিআর ভেরিয়েবলের ভিতরে আছে। এই যে আমরা এখানে %x মানে এই x এ 40টা মেমরি কোন অ্যাড্রেসে আছে, এই যে 0x68FED এই সামথিং যা লেখা আছে, এই 40টা কিন্তু মেমরির এই অ্যাড্রেসে জমা আছে। আমরা সেই অ্যাড্রেসটা প্রিন্ট করেছি। অ্যাড্রেসটা এই যে এই অ্যাড্রেসটা কিভাবে প্রিন্ট করছি, %x অর্থাৎ এই x-টাকে % দিয়ে পিটিআর ভেরিয়েবল ভিতরে আছে, আর সিম্পলি পিটিআর ভেরিয়েবলটাকে এখানে প্রিন্ট করে দিছি। দেন কি আছে, ভ্যালু অফ ভেরিয়েবল। ভেরিয়েবল তো আমরা জানি যে ভেরিয়েবল x = 40, অবশ্যই সে 40 প্রিন্ট করছে। আর এইবার কি করছে, ওই যে সেই মেমরি অ্যাড্রেসের ভিতরে অবশ্যই কি আছে, 40 আছে, কারণ এখানে তো 40 আছে, এই অ্যাড্রেসের ভিতরে কত আছে, 40 আছে। তাহলে কি করছি আমরা, এখানে সেই অ্যাড্রেসটাকে ক্লিক করে এখানে কল করে দিছি *ptr। তাহলে এটাই হচ্ছে আমাদের পয়েন্টার ভেরিয়েবল। অর্থাৎ কোনো একটা এমনি সিম্পল ভেরিয়েবলকে কিভাবে পয়েন্টার ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যায়। তাহলে আমরা পয়েন্টার ভেরিয়েবল দেখলাম। অর্থাৎ পয়েন্টার ভেরিয়েবল শেষ। এরপর আছে ফাংশন ডিক্লেয়ার এন্ড কলিং। ফাংশন ডিক্লেয়ার এন্ড কলিং তো আমরা আগে দেখছি, সেম একই। ফাংশন ডিক্লেয়ার মানে functi ফাংশন ডট সিপিপি। আচ্ছা, কিভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হয় এবং কলিং করতে হয়, আমরা কিন্তু অনেক আগে প্রোগ্রামে দেখছি যে কিভাবে একটা ফাংশনকে ডিক্লেয়ার করতে হয় এবং কলিং করতে হয়। সিম্পলি আমরা এখানে সেই কাজটাই করে দেবো। ফাংশন কিভাবে দুইভাবে ডিক্লেয়ার করা, গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল। ফাংশন এখন কি করব, এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করব। ফাংশন ডিক্লেয়ার করার ক্ষেত্রে ফাংশন ডেটা টাইপ, এখানে আমরা একটা যে কোনো একটা ডেটা টাইপের ফাংশন ডিক্লেয়ার করতে পারি। অর্থাৎ ইন্টিজার টাইপের একটা ভয়েড টাইপের একটা ফাংশন দিবে, আমাদের কোনো রিটার্ন করবে না। অর্থাৎ ভয়েড একটা ফাংশন তৈরি করব যে অ্যাডিশন নামে, অ্যাডিশন নামে আমরা এখানে একটা ফাংশন তৈরি করতে পারি। অর্থাৎ এই ফাংশনটার কাজ হচ্ছে যোগ করবে, এখানে সামও লেখা যেত। তাহলে এখানে একটা ফাংশন তৈরি করবো যে ফাংশনটার কাজ হচ্ছে যোগ করা। তাহলে এই ফাংশনটাকে যখনই কল করব সে যোগ করবে। তাহলে আমরা এখানে ইন্টিজার রেজাল্ট ইকুয়াল এই যে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, যে ফাংশন ভয়েড ডেটা টাইপে একটা ফাংশন করলাম যে কি করবে, দুইটা ভ্যালুকে যোগ করবে। তাহলে আমরা সিম্পলি এখানে ফাংশনটা কল করে দিতে পারি, ফাংশন নেম ফাংশন ডেটা টাইপ। ফাংশনটা কি করবে, দা সাম ইজ a প্লাস b। এই যে সিম্পলি আমরা একটা ফাংশন তৈরি করলাম ভয়েড টাইপ, ভয়েড ডেটা টাইপ, ওই ভয়েড টাইপের। তাহলে সেটা কি হবে, সেই ফাংশনটা কাজ হচ্ছে, ফাংশন দুইটা প্যারামিটার দিলাম, যে ইন্টিজার a ইন্টিজার b। তাহলে আমরা এখানে কি করছি, যে এই ফাংশনটাকে কল করে সিম্পলি কি ফাংশনের বডির ভিতরে ফাংশনটা আসলে মূলত কি কাজ করবে, দুইটি সংখ্যা যোগ করবে, a আর b কে যোগ করে রিজাল্ট নামে ভেরিয়েবলের ভিতরে রেখে দেবে।
রিজাল্ট নামে আমরা এখন কি করব, রিজাল্টটাকে সিম্পলি প্রিন্ট করে দিছি। এখন আমরা মেইন ফাংশনের ভিতরে কি করছি, সেই ফাংশনটাকে কল করছি, করে ফাংশনের প্যারামিটারটাকে এখানে দিয়ে দিচ্ছি। অর্থাৎ 10 কোথায় যাবে, এই যে ইন্টিজার টাইপের এই ইয়েতে পাস হবে, অর্থাৎ এখানে চলে যাবে। আর 20 কোথায় যাবে, যে এবার যে দেখবে যে কি করবে, সাথে সাথে বডির ভিতরে কি আছে, যে এই দুইটা যোগ করে রেজাল্ট নামে ভেরিয়েবলের ভিতরে রাখবে, তারপর সেটা প্রিন্ট করবে। তাহলে আমরা এটা রান করে দেখি যে আসলে এই প্রোগ্রামটা কাজ করে কিনা। এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে দা সাম ইজ 30, অবশ্যই 20 আর 10 যোগ করলে 30 হয়। তাহলে আমরা সিম্পলি একটা কি হলো, কিভাবে একটা ফাংশন ক্রিয়েট করলাম, আর সেই ফাংশনটাকে এই যে এখানে কিন্তু এই যে ফাংশন প্যারামিটার, অর্থাৎ ফাংশন এখানে আমরা লিখে দিতে পারি বোঝার জন্য যে এটা হচ্ছে ফাংশন কি ডিক্লারেশন। ফাংশন ডিক্লারেশন, আর এটা হচ্ছে ফাংশন। তাহলে আমাদের প্রোগ্রামের যে নাম ছিল যে ফাংশন ডিক্লারেশন এন্ড ফাংশন কলিং, তাহলে আমরা ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন কলিং দেখে ফেললাম। তাহলে আমরা নেক্সট প্রোগ্রামে চলে যাই, এটা কমপ্লিট। এরপরে 11 নম্বরে আছে ইনলাইন ফাংশন। ইনলাইন দেখেই বুঝতে পারতেছি যে আসলে ইনলাইন ফাংশনটা কি, অর্থাৎ কোন একটা ফাংশনকে ফাংশনটা কি করবে, একই লাইনে কাজ করবে। অর্থাৎ এখানে যেরকম ফাংশনকে আলাদাভাবে আমরা এখানে বলে দিছি যে এখানে যোগ করবে, আবার এখানে কল করবে, তাহলে আমরা এখানে দেখবো যে ইনলাইন ফাংশনটা কিভাবে কাজ করে। তাহলে কন্ট্রোল শিফট এন, ইনলাইন। এসব বুঝতেছিস তো রুমেল ভাই? কই বাকিরা, কই তন্ময়? এখন হলো সাজাবো, তোর প্রোগ্রাম গুলো দেখে সাজাবো। বসতেছি টুকটাক। কে তন্ময়? শারিয়া, বল। হ্যাঁ হ্যাঁ শিওর। তাড়াতাড়ি শেষ কর, আর 15 মিনিট আছে। আরে শেষ তো করতেছি শর্টকাটে। এখন এরপরে ফাংশন ওভারলোডিং, ওভাররাইডিং আছে, কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, আর 4টা টপিক আছে। আমি দ্রুত তাহলে দেখাই দিই, ঠিক আছে? এ মাঝ দিয়ে দেখাইলে এরকম হয় না, সিকোয়েন্স অনুসারে এই করলে। তাহলে এখানে আমরা তাহলে এখন দেখবো হচ্ছে ইনলাইন ফাংশন। এখন আমরা ইনলাইন ফাংশনটা কি, অর্থাৎ এক লাইনে সব কাজ করবে, সেটা ইনলাইন ফাংশন। তাহলে ইনলাইন ফাংশনের ক্ষেত্রে সেম একই রকমই ফাংশন, শুধুমাত্র ইনলাইন ফাংশনের ক্ষেত্রে কি করবো, আমরা সামনে লিখে দেবো যে এটা হচ্ছে ইনলাইন ফাংশন। অর্থাৎ ইনলাইন আবার সেম কি করবো, ফাংশনের ডেটা টাইপ, অর্থাৎ ফাংশনটা যদি ইন্টিজার অর্থাৎ ইন্টিজার টাইপের হয়, তাহলে ফাংশন ডিক্লেয়ার করেন কি ফাংশন ডেটা টাইপ প্লাস ফাংশন নেম। তাহলে এখানে একটা নাম দিই মাই ফাং, অর্থাৎ মাই ফাংশন নামে এখানে একটা প্যারামিটার দিলাম ইন্টিজার এ। এই স্কোয়ারের এই প্রোগ্রামটা আবার করি, তাহলে সহজ দ্রুত করা যাবে। তাহলে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, সেটা কাজ হচ্ছে কি কোন একটা নাম্বারের অর্থাৎ স্কোয়ার বের করা। তাহলে আমরা এখানে সিম্পলি এই ফাংশনটার আউট দিতে পারি, সি আউট। সি আউটের ভিতর কি করবে, আমরা যে প্যারামিটারে যে ভ্যালুটা পাস করব সেটার স্কোয়ার বের করবে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি সেই ভ্যালুটা, অর্থাৎ প্যারামিটারের ভিতরে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা, তারপরে এখানে একটা করি ভ্যালুটা, এবার স্কোয়ার ক্ষেত্রে আমরা কি করব, প্যারামিটারের ভিতরে যে ভ্যালুটা পাস হবে সেটার স্কোয়ার, অর্থাৎ এ ইনটু এ। তাহলে আমরা এখানে বোঝার সুবিধার্থে একটা মেসেজ দিয়ে দিই, স্কোয়ার ইকুয়াল, এখানে এই যে এক লাইনে করতেছে, কিন্তু এই যে আমরা এখানে একবারও করে দিচ্ছি যে এ ইনটু এ। এখন তো কিন্তু আমরা এখানে আবার করি না যে রেজাল্ট ইকুয়াল এ ইনটু এ, আগে যেরকম করছিলাম, কিন্তু আমরা এই যে ফাংশনের ভিতর কি করতেছি, একবারে কি করবে, সে এখানে গুণ করে ভ্যালুটাকে স্কোয়ার নামক ভেরিয়েবলের ভিতর রেখে দেবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখবো যে ভ্যালুটাকে এখন কি করব, সিম্পলি এর আগের ফাংশনটা এখানে থেকে গেছে, এটা মুছে দিলাম। আমরা এখানে মেইন ফাংশনের ভিতরে এখন কি করব, সেই ভ্যালুটাকে আমরা ফাংশনটাকে কল করে শুধু প্যারামিটার পাস করে দিল। তো ফাংশনের নাম, ফাংশন কল করতে গেলে ফাংশনের নাম আর প্যারামিটারের ভিতরে আমরা একটা ভ্যালু পাস করব, যে ভ্যালুটার স্কয়ার কি করবে এখানে এই ফাংশনটা আউটপুটে প্রিন্ট করবে। অর্থাৎ আমরা এখানে যদি দিয়ে দিই যে সে 2 দিলাম,
অর্থাৎ 2 কে কত হবে 4, 4টাকে সে কি করবে এই ফাংশনটা প্রিন্ট করবে। সিম্পলি এতটুকু, এটাই হচ্ছে ফাংশন, ইনলাইন ফাংশন। এইখানে কিন্তু সেই কাজটা হয়েছে যে ইনলাইন ফাংশন, ইনলাইন ফাংশন। তাহলে আমরা এটাকে প্রিন্ট করে দেখি যে আসলেই কাজ করে কিনা। অর্থাৎ 2 কে রুট করলে কত হবে, এই যে 2 স্কয়ার, এখানে এইখানে একটা স্পেস দিয়ে দিলে তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে ব্ল্যাঙ্ক স্পেস দিতে গেলে ডাবল কোটেশন স্পেস। এখন আমরা বলে এখানে সেটা আউটপুট আবার দেখি যে 2 স্কয়ার ইকুয়াল 4, এই যে 4। আবার যদি এখানে আমরা কি করতাম, এখানে যদি ভ্যালুস পাস করতাম 8, তাহলে 8 কে স্কয়ার করলে যে রেজাল্টটা হবে সেটা কি করবে, সে আউটপুটে প্রিন্ট করতে হবে যে 64। তাহলে আমরা সিম্পলি কি করলাম, এক লাইনে সেটা কি করলাম, ইনলাইন ফাংশনের কাজটা করে দিলাম, আলাদাভাবে করা লাগলো না। এটাই হচ্ছে ইনলাইন ফাংশন, একবারে সিম্পল। এরপরে তাহলে আমাদের ইনলাইন ফাংশনটা দেখা হয়ে গেল। ইনলাইন ফাংশন, ওকে। নাজমুল ভাইয়া, আমার তো গলা নাজমুল শুকিয়ে ভাইয়া, যাচ্ছে। এবার আমরা দেখবো হচ্ছে ফাংশন ওভারলোডিং। কন্ট্রোল এস, ফাংশন এই যে সেই কাঙ্ক্ষিত ফাংশন ওভারলোডিং, লাস্টে ক্লাসে যেগুলো করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা এখন এই লাস্টের যে 4টা টপিক আছে, ফাংশন ওভারলোডিং, ওভাররাইডিং, কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, এগুলো কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স মাত্র 2 মিনিট 3 মিনিট লাগবে। তাহলে আমরা ফাংশন ওভারলোডিং আর ফাংশন ওভাররাইডিং এই দুইটা জিনিস একটু খেয়াল করে দেখব। ফাংশন ওভারলোডিং জিনিসটা কি? ফাংশন ওভারলোডিং জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, কোন একটা ফাংশনকে বারবার লোড হবে, অর্থাৎ লোডিং হওয়া বলতে বোঝায় যে কোনো একটা জিনিস বারবার লোড করা। তাহলে আমরা যে একটা ফাংশন করব, সেই ফাংশন অর্থাৎ একটা ফাংশন থাকবে, যেমন সিম্পল ওই যে আগের ওইটাই করি যে এডিশন ফাংশনটাকে, একটা ফাংশন থাকবে একই নামের কিন্তু সেটা বারবার ইউজ হবে। আমরা সিম্পলি তাহলে স্ট্রাকচারটা কপি করে নিয়ে আসি, স্ট্রাকচারটা কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। বাকি সবকিছু মুছে দিচ্ছি, মুছে দিলাম, বাকি সবগুলো মুছে দিলাম। এখন আমরা কি করব, কি হলো ফাংশন ওভারলোডিং। তাহলে ফাংশন ওভারলোডিংটা দেখব। ফাংশন ওভারলোডিং এর ক্ষেত্রে সিম্পলি আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব। এই যে ইনলাইনটা অবশ্যই থাকা যাবে না, এটাও মুছে দিই। আমরা নতুন করে একটা ফাংশন ক্রিয়েট করি যেটা রিটার্ন করবে, কিছুই রিটার্ন করা দরকার নেই, অর্থাৎ ভয়েড নামে একটা ফাংশন দেবে, সেম আগেরটাই করি। এটাও কি করবে, অ্যাডিশন, অর্থাৎ ওটারও একটা যোগ করবে। কি করবে এই ফাংশনটা, কি করবে দুইটা প্যারামিটার অর্থাৎ এ বি, অর্থাৎ এ বি দুইটা প্যারামিটার দিলাম, অর্থাৎ দুইটা সংখ্যাকে এই ফাংশনটা যোগ করবে। তাহলে এই যে ইন্টিজার, আগে কিন্তু এই যে আমরা কিন্তু আবার সেই ইনলাইন ফাংশন করতেছিলাম, এই জন্য কি করতেছি, আবার একটা সাম নামের একটা ভেরিয়েবল নিচ্ছি, তার ভিতরে a প্লাস বি কে রেখে দিচ্ছি যোগ করে। এবার কি করব, সিম্পলি আমরা আউটপুটে কি করে দেব, একটা মেসেজ দিয়ে এটাকে প্রিন্ট করে দেব, আউটপুট দা সাম ইজ। আউটপুটটা ওই রেজাল্টটা কোথায় আছে, সাম নামে ভেরিয়েবল ভিতরে। সিম্পলি এই প্রোগ্রাম একটা কি করলাম, একটা ফাংশন করলাম, এই ফাংশনটা কাজ হচ্ছে দুইটা সংখ্যা যোগ করবে। সেম এইবার এখানে দেখেন কাজ ওভারলোডিং তো কোথায় কাজ করবে, সেম এইখানে ভয়েড অ্যাডিশন, সেম একই নামে করতেছি, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ইন্টিজার বি এর ইন্টিজার আরেকটা দিলাম সি। এখন ফাংশন ওভারলোডিং আর ওভাররাইডিং এর মেইন পার্থক্য কিন্তু এখানে, আমি একটু করে তারপরে বলতেছি যে এটাও কিন্তু কি করবে, সাম, এটাও কিন্তু যোগ করবে a প্লাস বি, কিন্তু এটা কয়টা সংখ্যা যোগ করবে, তিনটা, কারণ এখানে আমরা তিনটা প্যারামিটার দিছি, এই জন্য আমরা কি করব, তিনটা সংখ্যা যোগ করে কি করব, সাম নামের ভেরিয়েবলের ভিতরে রাখবে। এবার সিম্পলি কি করব, সামটাকে আউটপুট করে দেব, দা সাম ইজ ইকুয়াল, রেজাল্ট আছে সাম নামের ভেরিয়েবলের ভিতরে। তাহলে এটা আমরা করে ফেললাম, এটা কিন্তু ফাংশন ওভারলোডিং। এবার আমরা দেখব যে ফাংশন ওভারলোডিং কি। ফাংশন ওভারলোডিং ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো যে ফাংশন নেম আর প্যারামিটারটা মানে ফাংশন নেম, অর্থাৎ সেম নেম ডিফারেন্ট প্যারামিটার, এটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। অর্থাৎ আমরা একটা ফাংশন নিচ্ছি, সেটা কি সেম নেম, কিন্তু
প্যারামিটারটা কিন্তু ডিফারেন্ট। এখানে কয়টা প্যারামিটার আছে? দুইটা। কিন্তু আবার সেম একই নামের ফাংশন কিন্তু দ্বিতীয়টা প্যারামিটার কিন্তু তিনটা। তাহলে ফাংশন ওভারলোডিং এর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, একটা জিনিস থাকবে যে একই নামের ফাংশন কিন্তু ভিন্ন প্যারামিটার। এখন ভিন্ন প্যারামিটার বলতে কি আমাকে তিনটা দিছে এই জন্য তিনটা দুইটা, এটা কিন্তু না। আমরা যদি এখানে কি করতাম যে একটা ডাটা টাইপ যদি এখানে ফ্লট করে দিতাম তাহলেও কিন্তু এখন ভিন্ন। দুইটা দুইটা কিন্তু কি হয়েছে, এখানে ইন্টিজার টাইপের দুইটা প্যারামিটার আছে কিন্তু এখানে ফ্লট টাইপের আছে, তাই না? তাহলে কিন্তু ভিন্ন হয়েছে। অর্থাৎ আমাকে কি করতে হবে, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফাংশন নেম সেম থাকবে, অর্থাৎ দুইটা ফাংশনের নেম সেম থাকবে কিন্তু প্যারামিটার ভিন্ন হবে। এটা হচ্ছে কি করবে, ফাংশন ওভারলোডিং। তাহলে আমরা আগের মতোই দেখি যে ইন্টিজার সি। এবার আমরা দেখব যে এখানে আমরা প্যারামিটার পাস করব। এবার এডিশন, আমরা জানি প্যারামিটার এডিশনের ভিতরে, অর্থাৎ আমরা ফাংশনটাকে কল করে প্যারামিটার পাস করলাম 10 20। এই যে মজাটা এখানে যে আমরা প্রথমে এডিশন লিখে কিন্তু দুইটা ভ্যালু পাস করছি, তাহলে কম্পাইলার এখন বুঝে ফেলবে এটাই যাবে নাকি এটা কাজ করবে। অবশ্যই প্রথমটা কাজ করবে, কারণ কম্পাইলার দেখতেছে অটোমেটিক বুঝে নিয়েছে আমি দুইটা, যেহেতু দুইটা সংখ্যাকে প্যারামিটার পাস করছি, ও দেখবে যে কোন ফাংশনের প্যারামিটার দুইটা আছে। যখনই দেখবে এটা দুইটা, সে সাথে সাথে এটা কাজ করবে। নাম কিন্তু দুইটা সেম একই কিন্তু প্যারামিটার ভিন্ন, এই জন্য ও কিন্তু বুঝে নিছে যে দুইটা প্যারামিটার মানেই আমাকে প্রথমটা কাজ করতে হবে। এবার তিনটা যদি প্যারামিটার পাস করি তাহলে কোন ফাংশনটা কাজ করবে? অবভিয়াসলি দ্বিতীয় ফাংশনটা কাজ করবে, কারণ তখন কম্পাইলার দেখতেছে যে এখানে ফাংশনটার ভিতরে তিনটা ভ্যালু পাস করা হয়েছে তিনটা প্যারামিটারের ভিতরে, তাহলে সে দেখবে যে এটা না, একটা তো ফাঁকা থেকে গেছে না, একটু দুইটা, তাহলে দ্বিতীয়টা কাজ করবে। তাহলে এখন আমরা দেখি যে আসলে এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, নাহলে দুইটা একই সাথে প্রিন্ট হবে ইনলাইন। এখন আমরা আউটপুটে দেখি যে কি করে, প্রথমটা কি করবে, দুইটা সংখ্যা অর্থাৎ 20 আর 10 30, দ্বিতীয়টা 60। এইটাই হচ্ছে ফাংশন ওভারলোডিং। ফাংশন ওভারলোডিং এর মেইন পার্থক্য ওভারলোডিং আর ওভাররাইডিং। ওভারলোডিং এর ক্ষেত্রে কি হবে, সেম নেম কিন্তু আলাদা প্যারামিটার, অর্থাৎ সেম নেম, ফাংশনের নেম সেম, অর্থাৎ সেম নেম উইথ ডিফারেন্ট প্যারামিটার। তাহলে আমরা এটা ফাংশন ওভারলোডিংটা কিন্তু দেখলাম ওভারলোডিং। এবার আমরা সিম্পলি ফাংশন ওভাররাইডিংটা দেখব। স্যার ইয়ার একটুকুনি ভাইয়া আমি একটা জিনিস বুঝতে পারলাম। হ্যাঁ শিওর, বলে কামাল ভাই। হ্যালো হ্যালো স্যার ইয়ার, বলেন, আমি শুনতে পারতেছি না। বলেন। হ্যালো স্যার ইয়ার, বলছি যে ডিফল্ট হিসেবে হ্যাঁ হ্যালো আপনার কথা বুঝতে পারতেছি না। হ্যালো, হ্যাঁ আমি বলেন। বলতে চাচ্ছি কি যে এই যে মেইন ফাংশনের ভিতর, বলতেছি মেইন ফাংশনের ভিতরে 10 20 যদি আমি এরকম ঘোষণা না করে দিই, আমি কি সে আউটপুটে যে মান নিয়ে তারপরে যদি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটা করা যাবে। তো ইনপুট থেকে আপনি ইউজারের কাছ থেকে মান নেবেন তো। আসলে সময় নেই তো, এই জন্য আর কথা শুনতে পারতেছি না। আচ্ছা আমি পরে আপনাকে বলবো না, আমি একটু প্রোগ্রামগুলো শেষ করে ফেলি, নাহলে আমি আবার টাইম দিতে পারবো না তো। এই জন্য একবার সবগুলো শেষ করে দিচ্ছি। তাহলে ফাংশন ওভারলোডিংটা দেখছি, তাহলে আমরা ফাংশন এখন দেখবো ওভার RRIDING ডট সিপিপি। আমরা এখন দেখবো ফাংশন ওভাররাইডিংটা। আমরা সিম্পলি এখানে কি করলাম যে আবার সেই এই ফাংশনগুলো এগুলো কি করলাম, কপি করে নিয়ে গেলাম, বারবার লেখার দরকার নেই, ফাংশন ওভাররাইডিং এর ভিতরে পেস্ট করে দিলাম। বাকি সব মুছে ফেললাম। এখন শুধুমাত্র স্ট্রাকচারটা থাকলো। এবার আমরা দেখব ফাংশন ওভাররাইডিংটা কিভাবে কাজ করে। অর্থাৎ ওভারলোডিংটা বুঝলাম যে সেম ফাংশন নেম অর্থাৎ কিন্তু ডিফারেন্স প্যারামিটার, আর এটা ক্ষেত্রে সেম মানে দুইটাই সেম, অর্থাৎ সেম ফাংশন নেমও সেম থাকবে আবার প্যারামিটারও সেম থাকবে। অর্থাৎ ফাংশন আমরা এখানে করলে বুঝবো, অর্থাৎ ফাংশন নেম তো সেম থাকবেই, সাথে আগে যেরকম প্যারামিটার ডিফারেন্স ছিল, কিন্তু ওভারলোডিং এর ক্ষেত্রে কি হবে, প্যারামিটারটা ডিফারেন্ট প্যারামিটার থাকবে না। আমরা এটা সিম্পলি কিভাবে করতে পারি, ক্লাস এন্ড অবজেক্ট দিয়ে কিন্তু এটা করা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা একটা ক্লাস নিতে পারি, ক্লাস নেম। কি নেওয়া যায়, ক্লাস নেম মাথায় আসতেছে না কিছু। হিউম্যান বিং লিখতে পারি, হিউম্যান বিং।
আমি ওই স্পেলিং এ খুব কাঁচা, সব বানান ভুল লিখি। যাই হোক, এই হিউম্যান বিং, আমরা হিউম্যান বিং নামে একটা ক্লাস নিলাম। এখন হিউম্যান বিং অবশ্যই এটা ক্লাসের ভিতর কি দিতে হবে, এর মডিফায়ার দিয়ে অ্যাক্সেস মডিফায়ার কি করব, পাবলিক দিলাম। এবার এর ভিতর কি করব, আমরা একটা ফাংশন নিব আগের মতোই, ভয়েড আমরা একটা ফাংশন নিতে পারি, কি লেখা যায়, ডিসপ্লে ফাংশন, এটা ডিসপ্লে নামে একটা ফাংশন নিলাম। এবার সে ফাংশনটার কাজ কি, অবশ্যই আমরা ফাংশনটার কাজটা এখানে বলে দেব। আর এখন ক্যালকুলেশন করার সময় নেই, আমি একটা মেসেজ প্রিন্ট করে বুঝাই। আউট একটা মেসেজ দিই যে এই ফাংশনটা কি করবে, একটা মেসেজ প্রিন্ট দেবে, সেটা কি লেখা যায়, উই আর হিউম্যান, উই আর হিউম্যান বিং, একটা মেসেজ প্রিন্ট দিল। আমরা এখানে একটা ইনলাইন দিই। এবার আমরা দেখেন যে একই একটা ফাংশন তৈরি করলাম, সেই ফাংশনটার নাম কি, ডিসপ্লে। আবার সেম এখানে একটা জিনিস এবার আমরা এখানে করব যে আবার সেম ক্লাস একটা অন্য একটা, যেমন হিউম্যান বিং এ কি থাকতে পারে, কি আছে, বয় আছে, বয়, তাহলে আমরা এখানে বয় নামে আরেকটা ক্লাস তৈরি করলাম। এবার ক্লাস তৈরি করে আমরা এখানে একটা করব ইনহেরিট। ইনহেরিট তো আমরা শুনছি, ইনহেরিট জিনিসটা কি, আমরা ইনহেরিট করা মানে হচ্ছে কোনো ক্লাসের অ্যাট্রিবিউটস করে আরেকটা ক্লাসের ভিতরে নিয়ে আসা। এবার ইনহেরিট করা মানে আমরা কি করব, যে হিউম্যান বিং এর ভিতরে কিন্তু বয় আছে, তাই না, তাহলে আমরা একটা জিনিস করতে পারি যে এই যে ফাংশনটা, এটাকে কিন্তু আমরা বয় নামে এই ক্লাসের ভিতরে ইনহেরিট করতে পারি। অর্থাৎ ইনহেরিট করার ক্ষেত্রে কি করব, আমরা এই হিউম্যান বিং কে ইনহেরিট করতে গেলে ইনহেরিট করার নিয়ম হচ্ছে সেই অ্যাক্সেস, প্রথমে লিখবে অ্যাক্সেস মডিফায়ার। হিউম্যান বিংটার অ্যাক্সেস মডিফায়ার কি ছিল, পাবলিক ছিল না, তাহলে আমরা এখানে কি লিখবো, পাবলিক। এবার হিউম্যান বিং এর অ্যাক্সেস মডিফায়ার লেখার পরে আমরা কি লিখবো, এবার সেই ক্লাসের নামটা হিউম্যান বিং। তাহলে এখানে কি কাজটা করলাম, এখানে কি করলাম, ওই যে হিউম্যান বিং এর ভিতরে যে এই যে এই কাজটা আছে, অর্থাৎ এই যে ফাংশনটা আছে, এটা কিন্তু এর ভিতরে লোড হয়ে গেল, অর্থাৎ বলা যায় কপির মতো, অর্থাৎ এর ভিতরে কপি হয়ে গেল। এখন কিন্তু এর ভিতরে চলে আসছে। এখানে আমরা যদি বলে দিই যে এটা কিন্তু কপি হয়ে গেছে, কপি হয়েছে কি কপি হয়ে গেছে, এই এই ফাংশনটা কিন্তু কপি হয়ে গেছে, অর্থাৎ ডিসপ্লেটা কিন্তু এখানে চলে আসছে। এই ডিসপ্লে ফাংশনের ভিতরে যা যা আছে, এই যে উই আর অসাম, এটা উই আর হিউম্যান বিং, এটা কিন্তু চলে আসছে এখানে। এবার আমরা কি করব, এইবার হচ্ছে মজা, এই যে ফাংশন ওভারলোডিং, ওভাররাইডিং কোনটা হচ্ছে, ফাংশনটা চলে আসছে কিন্তু আমরা আবার কি করতেছি, আমরা ওটা চলে আসছে জানি, তারপরেও কিন্তু আমরা কি করব, এখানে কিন্তু আবার ওই যে সেম নেমে আবার একটা ডিসপ্লে নামে একটা ফাংশন তৈরি করতেছি। ওই যে বলছি সেম নেম থাকবে, আবার সেম প্যারামিটার থাকবে, ওই প্যারামিটার তো নাই, এই জন্য প্যারামিটার জিনিসটা পরে বলতেছি। এখন তাহলে কি হবে, সেম নেমে আবার একটা ফাংশন করলাম, কিন্তু আমরা এখানে যদি মেসেজটা আলাদা করে দিতে পারি যে আই এম এ বয়, অর্থাৎ এই ফাংশনটা কি করবে, আই এম এ বয়, আরেকটা করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি, এই যে ইনহেরিট করা, আমরা কোলনের মাধ্যমে ইনহেরিট করলাম। ইনহেরিট করার নিয়ম হচ্ছে প্রথমে অ্যাক্সেস মডিফায়ার, তারপরে হচ্ছে সেই কাকে অ্যাক্সেস মডিফায়ার, অর্থাৎ কাকে ইনহেরিট করতেছে, হিউম্যান বিং কে, এই জন্য হিউম্যান বিং এই পাবলিক দিয়ে অ্যাক্সেস মডিফায়ার তার নামটা। এবার সেম আমরা এখানে যদি আবার করি, করতেই থাকা যায়, আরেকটা করি যে ক্লাস একটা গার্ল আছে, অর্থাৎ হিউম্যান বিং এর ভিতরে গার্লও থাকতে পারে, GIRL, গার্ল। এবার গার্লও কি আছে, অবশ্যই হিউম্যান বিং এর ভিতরে, অর্থাৎ হিউম্যান বিং কে আবার এখানে কিন্তু কি করতেছি, আমরা ইনহেরিট করতেছি, এখানে আবার ইনহেরিট করলাম। ইনহেরিট করার পরে আমরা কি জানি যে এখানে সেম থাকবে, সেম ফাংশন নেম, তাহলে ভয়েড ডিসপ্লে এই ফাংশনটা কি করবে, এখানে সি আউট, ভাই উপরটা কপি করে নিয়ে আয়, ও হয়ে গেছে, আই এম এ গার্ল লিখলি তো আছে। হ্যাঁ আই এম এ গার্ল, এই যে এটা হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, সিম্পলি এটাকেও কিন্তু ইনহেরিট করছি, হিউম্যান বিং এর ভিতরে কি হয়েছে, গার্লস থেকে হিউম্যান বিং কে কি করছে, গার্লস এর ভিতরেও আমরা কি করছি, ইনহেরিট করে নিছি। তাহলে এই ফাংশনটা কাছে উই আর অসাম পিপল। এখন আমরা কি করব, আমরা জানি যে অ্যাক্সেস, ক্লাসকে অ্যাক্সেস করতে কি করে, ক্লাস নেম একটা অবজেক্ট ক্রিয়েট করে ক্লাস কাজ করব। তাহলে ক্লাস নেমটা কি ছিল, আমরা যদি প্রথমটা দেখি না, এখানে আমরা তাহলে কি ছিল, বয় নামে একটা ক্লাস ছিল, তাহলে বয় বি লিখতে পারি, অর্থাৎ বি নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এবার অবজেক্টের ভিতরে
আমরা কিভাবে ক্লাস বয় ডট ডিসপ্লে ফাংশনটাকে সিম্পলি কল করে দিছি। এবার তারপরে আমরা এখানে নতুন ইনলাইন দিই, না হলে বুঝতে পারবো না। ইনলাইন, এবার দেন আবার এখানে কি করতে পারি, এটাকে কপি করে নিই, সময়ের সাথে পারতেছি না। এবার এখানে কি আছে, আরেকটা কি আছে, গার্ল আছে। এখানে আমরা গার্লের জি নামে একটা করলাম, এটা অবজেক্ট তৈরি করলাম। সিম্পলি এখানে কি করব জি ডট ডিসপ্লে, অর্থাৎ এখানে আমরা কি করতেছে, এইটা কি করতেছে, এটাকে কল দিচ্ছে। তা প্রথমে কি আই এম এ বয়, তারপরে কি প্রিন্ট করবো আই এম এ গার্ল। দেখি আসলে সেটা প্রিন্ট করতেছে কিনা। এরর দেখানোর টাইম পেলাম না। ও সরি, এখানে আমরা এই যে একটা ভুল করছি, সেটা আছে এই যে এটা কেউ বলতে পারতেছে না যে এখানে প্রত্যেকটা সময় কেউ এরর access আসে। আরে না, এখানে তো এটা বলতে হবে তো, এখানে অ্যাক্সেস মডিফায়ার দিছি নাকি, সবগুলো অ্যাক্সেস মডিফায়ার দেওয়া লাগবে না, এখানে প্রাইভেট দেখাচ্ছে। এটা সবগুলো কি অ্যাক্সেস মডিফায়ার কি দেখাতে হবে, পাবলিক, এই যে এখন কাজ করবে মাওলা। হ্যাঁ এখন কাজ করতেছে, এই যে আল্লাহ ইরাত দেখাইস না, এই যে এখন দেখাচ্ছে যে আই এম এ বয় আই এম এ গার্ল। আমরা কিন্তু এই যে কি করছি, দুইটাকে প্রিন্ট করছি। আমরা চাইলে কিন্তু এটা হিউম্যান বিংটাকে যদি দেখতে চাই, তাহলে এখানে আমরা একটা সিম্পলি একটা জিনিস তৈরি করবো, মানে একটা এটাকে বলতে পারি একটা মাস্টার একটা থাকবে, অর্থাৎ মাস্টার একটা কি বলে ফাংশন থাকবে। সেই ফাংশনটাকে বারবার কপি করে করে ইউজ করব, সেই সেম নাম একই থাকবে। আমরা যদি এখানে একটা কাজ করতাম যে ওই যে বলছি সেম প্যারামিটার, এখানে যদি একটা এক্স থাকতো, এবার যদি এখানে দুইটা প্যারামিটার থাকতো, তাহলে কিন্তু হতো না অবশ্যই। তাহলে সবগুলোর কিন্তু যে ইন্টিজার এক্স এক্স এইভাবে দিতে হতো, যেহেতু যোগ বিয়োগ আগের মতো করে নিয়ে জন্য ওইটা বুঝতে পারতেছেন। তো যাই হোক, এটা এইভাবে করতে হবে। এখন আমরা ওইটাও কিন্তু প্রিন্ট করতে পারি, দেখি ওইটাও প্রিন্ট করতে পারি। সেটা হচ্ছে আমরা কি, ওইটা কি ছিল, হিউম্যান বিং, হিউম্যান ক্লাস নেম ছিল কি লিখতেছি, হিউম্যান বিং এইচ বি নামে একটা অবজেক্ট তৈরি করলাম। তাহলে এইচ বি ডট ডিসপ্লে। এবার কি করবে, ওই সেই আই এম কি লিখছিলাম ভুলে গেছি, কি হিউম্যান বিং, এই যে উই আর হিউম্যান বিং, তারপর আই এম এ বয় আই এম এ গার্ল। এইটাই হচ্ছে কি ছিল, এটা ফাংশন ওভার রাইডিং, অর্থাৎ একটা ফাংশনকে বারবার লিখতেছি। ওই যে কেন লিখতেছি, এই যে আমরা যেহেতু এখানে কিন্তু নিয়ে আসছি, এই যে ইনহেরিট করে ওই ফাংশনটাকে কপি করে নিয়ে আসছি, তারপরেও কি করতেছি, আবার আরেকটা ফাংশন তৈরি করতেছি। এটাই হচ্ছে ফাংশন ওভার রাইডিং, এটাই এতটুকুই ফাংশন ওভার রাইডিং। এরপরে আসছে আরেকটা কি ছিল, কল বাই, ভুলে গেলাম, কল বাই ভ্যালু। আর দুইটা জিনিস আছে, কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স। একটা প্রোগ্রাম দিয়ে দুইটাকে দেখায় দিব, আর আলাদা আলাদা করব না। তাহলে এখন করব 15 নম্বরের ফাংশন, কি বলছি, কল বাই ভ্যালু, কল এই শরিয়াত, বাই, হ্যাঁ ওটা তাড়াতাড়ি দেখা দে, ক্লাসের টাইম হয়ে গেছে। আরে হোক, যে ক্লাস নেবে না। ক্লাস করে এগুলো আপলোড করে দিস, বুঝছিস না? তাহলে তুই এগুলো আগে আপলোড করে দে, তারপর ক্লাসে ঢুকবি। হ্যাঁ, আরে যে ক্লাস করাবে না ও ক্লাস ভালো লাগে না আমার। এখন এটা আছে কি করলাম ভুলে গেলাম, কল বাই ভ্যালু। কথা বলিস না, আমি এই দুইটা একটু দেখাইনি, কফি তৈরি করে রাখছিলাম তো ঠান্ডা হয়ে গেছে ক্লাস নিতে। এই যে এখন আমরা কি লিখবো হচ্ছে কল বাই ভ্যালু। আমরা এখানে কল বাই ভ্যালু মানে বুঝতে পারতেছি, কিন্তু কি হয়, এটা ভ্যালুর মাধ্যমে কোনো কিছু কল করা, অর্থাৎ আমরা সেই কোনো একটা ভ্যালুকে কিভাবে কল করব সেটা দেখতেছি। তাহলে আমরা এখানে সিম্পলি আবার একটা ভয়েড টাইপের একটা কি বলবো ফাংশন ডিসপ্লে, ভয়েড টাইপের একটা ডিসপ্লে নামের একটা ফাংশন ক্রিয়েট করলাম। তার প্যারামিটার দিলাম, সাপোজ একটা দিয়েই করি, নাম নামে একটা প্যারামিটার দিলাম। সেই প্যারামিটারটার ভিতরে, নামের ভিতরে আমি একটা ভ্যালু রেখে দিলাম যে 20। অর্থাৎ এটা কি বলে, পাস বাই ভ্যালু। অর্থাৎ ভ্যালুর ক্ষেত্রে আমরা কি করলাম, একটা নাম নামে একটা ইন্টিজার প্যারামিটার নিলাম, এই নামের ভিতরে একটা ভ্যালু পাস করে দিলাম।
এখন আমরা মেইন ফাংশনের ভিতরে আবার সেম একই কাজ করব। কি করব, এখানে একটা ইন্টিজার x নামের একটা ভেরিয়েবল নিলাম, এবার এর ভিতরে একটা ভ্যালু রেখে দিলাম। এখানে আমরা তাহলে কি করলাম, ডিসপ্লে নামে একটা ফাংশন, ভয়েড টাইপের ডিসপ্লে নামে ফাংশন নিলাম, তার ভিতরে একটা প্যারামিটার নিলাম নামের ভিতরে 20 কে পাস করে দিলাম। এবার আমরা দেখবো যে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স এই দুইটার ভিতর পার্থক্য কি বা কিভাবে কাজ করে। তাহলে এখানে আরেকটাকে নিচ্ছি ইন্টিজার নামক ভেরিয়েবল, এই মেইন ফাংশনের ভিতরে x ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছে, যার ভিতরে কি করছে 10 কে জমা করে রাখছি, অর্থাৎ x এর ভিতরে কি আছে এখন 10। তাহলে আমরা এখন সিম্পলি এখানে আউটপুটে প্রিন্ট করে দেব যে আউটপুট বোঝার জন্য কি করব, আমরা কিন্তু এখন এখানে কি করছি, ফাংশন কিন্তু কল করি নাই, কল বাই ভ্যালু অর্থাৎ ভ্যালুকে কিন্তু কল করি না, শুধু সিম্পলি এখানে এটা কল করে দেব। তাহলে এখানে লিখতে পারি যে বিফোর বোঝার সুবিধার্থে বিফোর কলিং ফাংশন, অর্থাৎ ফাংশনকে কল করার আগে আমাকে কি আছে, ভ্যালুটা কি প্রিন্ট করে আমরা সেটা দেখব। প্রিন্ট করবে কি x, তাহলে এটা অবশ্যই কি করবে, ফাংশন কিন্তু কল করিনি, তাহলে এই x প্রিন্ট করবে মানে কোনটা, অবশ্যই এটাকে প্রিন্ট করবে 10, এটা তো আমরা জানি। এবার আমরা এখানে যদি কল বাই ভ্যালু অর্থাৎ ভ্যালুটাকে কল করি, অর্থাৎ ফাংশনটাকে কল করে দিই, আমরা ফাংশনটাকে কল করতে গেলে জানি যে ফাংশন নেম, এবার এখানে কি করব, সেই ভ্যালুটাকে পাস করে দেব, অর্থাৎ ওই কল করে দেব, সরি কল বাই ওই একই বলে, এটাকে আবার আরেকটা নামও বলে যে কল বাই ভ্যালু অথবা পাস বাই ভ্যালু, একই জিনিস কিন্তু কল বাই ভ্যালু পাস বাই ভ্যালু, কল বাই রেফারেন্স পাস বাই রেফারেন্স, যেটাই বলুক না কেন একই। তাহলে আমরা এখানে কি করব, সেই ভ্যালুটাকে কি করলাম, কল বাই ভ্যালুটাকে কল দিয়ে দিলাম, আমরা কিন্তু কল দিয়ে দিছি x কে কল দিয়ে দিছি, দিয়ে আমরা কি করব, মানে অর্থাৎ x এর ভিতরে কত আছে 10 আছে না, তাহলে এই x এর ডিসপ্লের ভিতরে যেহেতু পাস করে দিছি, অর্থাৎ তাহলে কিন্তু এই নামের ভিতরে কিন্তু 10 ঢুকে গেছে, এর ভিতরে 10 যাওয়া মানে কি, এই যে এইখানেও কিন্তু 10 চলে গেছে, অর্থাৎ আমাদের কিন্তু প্রিন্ট করবে 10/10, অর্থাৎ কল বাই ভ্যালু ক্ষেত্রে এটাই কিন্তু, অর্থাৎ কি বলা যায় এটাকে, কি পাস করে মানে একটা কপি পাস করে। সাপোজ এখানে লিখি যদি আফটার কলিং ফাংশন, অর্থাৎ ফাংশনটাকে কল করার পরে কি হয়েছে সেটা দেখবো, প্রিন্ট করে দিলাম। অর্থাৎ এখানে কিন্তু কল বাই ভ্যালু ক্ষেত্রে কিন্তু কিছুই চেঞ্জ হচ্ছে না, এখানে কল করার আগে তো এখানে 10 আছে, সিম্পলি x এর ভিতরে 10 আছে, এটা তো 10ই প্রিন্ট করবে। এখানে একটা ইনলাইন দিয়ে দিই, আর এখানে কি প্রিন্ট করার কথা ছিল, এখানে কিন্তু প্রিন্ট করতে পারতো কিন্তু কত, এই 20, কারণ আমরা কিন্তু ভ্যালুটাকে পাস করে দিছি, এই 10টাকে কিন্তু এখানে পাস করে দিছি, এখানে পাস করে দেওয়া মানে কিন্তু আলটিমেটলি এখানে যাওয়া, কিন্তু সেটা যাবে না, কারণ কল বাই ভ্যালু কি করে যে অরিজিনাল ভ্যালুটাকে কখনো চেঞ্জ করে না, অর্থাৎ ভ্যালুটা এখানে ভ্যালুর একটা কপি পাস্ট হয়। অর্থাৎ এর যদি আমরা একটা সিম্পলি চিন্তা করতে পারি, কোনো একটা মেইন যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট থেকে যদি কোনো কিছু কপি করে অন্য কিছু করি, তাহলে কি মেইন ডকুমেন্টে কোনো কিছু পরিবর্তন হবে, অবশ্যই না, তাহলে সেটাকে কপি করা হচ্ছে, এটাও সেম একইভাবে, এটাকে কিন্তু একটা কপি এখানে পাস্ট হচ্ছে, তাহলে কপিটা কিভাবে পাস্ট হচ্ছে, কপি পাস্ট হলে কিন্তু মেইন ভেরিয়েবলে কোনো ইফেক্ট পড়বে না, সেটাই হচ্ছে এখানে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে পাস বাই রেফারেন্স, এখানে বলে দিতে পারি যে পাস বাই রেফারেন্স। এখানে একটা জিনিস, তাহলে এখানে এগুলো কমেন্ট করে দিলে এটাকে বলা হচ্ছে কি বলে, এটাকে বলা হচ্ছে ফর্মাল প্যারামিটার, অর্থাৎ এটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, আর এটা সরি এটা না, ফর্মাল প্যারামিটার হচ্ছে কোনটা, এটা ফর্মাল প্যারামিটার, আর এটা হচ্ছে কি অ্যাকচুয়াল। এখন বুঝতে সুবিধা হবে, অর্থাৎ এই অ্যাকচুয়াল প্যারামিটার যদি এখানে পাস হয়, তাহলে কিন্তু মানে অ্যাকচুয়াল প্যারামিটারে কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ সেটা কপি পাস্ট হচ্ছে। তাহলে আমরা আউটপুটটা দেখব, আউটপুটে কিন্তু কি দেখাবে বলুন, 10 দেখাবে, কারণ এখানে 20 থাকার পরেও কিন্তু সেটা দেখাবে না, কারণ এক্ষেত্রে কি আছে, অরিজিনাল ভ্যালুর কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এখানে যদি আমরা চেঞ্জ করি, এই যে x কে এখানে কিন্তু চেঞ্জ করে দিছি, চেঞ্জ করে কত পাঠাইছি 10, কিন্তু তারপরেও কি হচ্ছে, সেটা চেঞ্জ হচ্ছে না, কারণ এখানে একটা কপি পাস্ট আছে, এটা হচ্ছে কল বাই ভ্যালু। আর
কল বাই রেফারেন্স হচ্ছে সেম একই রকম, শুধুমাত্র তখন আমরা কি করব, সেটা কি করব, অ্যাড্রেসটাকে পাস করে দেব। আচ্ছা তখন কি করে, অ্যাড্রেসটাকে পাস করে আমরা কল বাই রেফারেন্সের এটা দেখি, এখানে কল বাই ডট সিপিপি, কল বাই রেফারেন্স, আমরা কল বাই ভ্যালুর এটা কপি করে আনি। কল বাই ভ্যালু বুঝলে কল বাই রেফারেন্স সেম একই জিনিস, শুধুমাত্র আমরা জানি এখানে কি করব, আগে কপি পাস্ট হয়েছিল, আর আমরা এখানে কি করব, যে কপি পাস্ট হইলে কোনো কিছু চেঞ্জ হয় না, আর আমরা যদি মূল ভ্যালু অর্থাৎ অ্যাড্রেসটাকে পাস করে দিই, অর্থাৎ বলেই দিই যে যে অ্যাড্রেসে গেছে সেটাকেই তুমি ই করো, তাহলে অ্যাড্রেসটাকে পাস করার ক্ষেত্রে আমরা এখানে সিম্পলি কি করব, কোনো অ্যাড্রেস পাস করতে গেলে কি হবে, %x, এখন কিন্তু মূল ভ্যালুর এক্সটা পাস হচ্ছে, এখানে কি আছে, তাহলে আমরা জানি কোনো অ্যাড্রেসটাকে রিসিভ করবে, অ্যাড্রেস রিসিভ করার ক্ষেত্রে আমরা কি হয়, স্ট্রেট চিহ্ন থাকে, অর্থাৎ সরি স্টার চিহ্ন থাকে, তারপরে এখানে স্টার। এবার কিন্তু কি প্রিন্ট করবে, বিফোর কলিং এর ক্ষেত্রে প্রিন্ট করবে 10, আর আফটার কলিং এর ক্ষেত্রে প্রিন্ট করবে কিন্তু এখন 20, কারণ কিন্তু এখন কিন্তু কপি পাস্ট হচ্ছে না, এখন কি পাস্ট হচ্ছে, অর্থাৎ পুরো মেমোরি অ্যাড্রেসটা পাস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ মেইন, তখন কিন্তু এই ফর্মাল প্যারামিটার, এই মেইন প্যারামিটারের মূল ভ্যালুটাই তখন পাস হয়ে যাচ্ছে, তাহলে এখন কিন্তু এই 20টাই প্রিন্ট হবে। তাহলে আমরা আউটপুটে দেখি এখন কি হবে, এই যে 10 20, এই যে আফটার কলিং ফাংশন, বিফোর কলিং ফাংশনে কি ছিল 10, কিন্তু আফটার কলিং ফাংশন এখন কি হলো 20। তাহলে আলটিমেটলি আমরা কি বুঝলাম, কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সের ক্ষেত্রে পার্থক্যটা, বেসিক্যালি মেইন পার্থক্যটা কি, কল বাই ভ্যালুতে কি করে, যে ফর্মাল অ্যাকচুয়াল প্যারামিটারের কোনো কিছু চেঞ্জ হলে, অর্থাৎ কপি পাস্ট হয়, সেক্ষেত্রে যদি কোনো কিছু চেঞ্জ হয়, যে এখানে চেঞ্জ হচ্ছিল তারপরেও কিন্তু সেটা সে দেখাচ্ছে না, অর্থাৎ সে নিচ্ছে না, কারণ সে কপি পাস্ট হয়েছে। কিন্তু ওই কল বাই রেফারেন্সের ক্ষেত্রে কি আসছে, ওই যে রেফারেন্স, আগেই সে বলেছিলাম যে রেফারেন্স করে দেওয়া মানেই কি, তার গুরুত্ব বেড়ে যাওয়া, অবশ্যই তখন সে কি করবে, সে মেইন কি রেফারেন্স হয়ে তখন যে মেমোরি অ্যাড্রেস কি হবে, তখন সে পরিবর্তন হয়ে কি করবে 20 প্রিন্ট করবে, তাহলে অর্থাৎ এই 10 এর জায়গায় তখন কি হয়ে যাবে 20। এই যে এখানে এই আউটপুটে কিন্তু দুইটাই এক্স, তার মানে দুইটা 10 10, কিন্তু এখন কি আসছে, আমি অ্যাড্রেস পাস করতেছি, তাহলে অলরেডি 9টা 13 বেজে গেছে। এটাই হচ্ছে কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স। এবার টোটাল আমরা কতগুলো প্রোগ্রাম দেখলাম, প্রায় 16টা, এই 15-16টার প্রোগ্রামের ভিতর প্রোগ্রাম যদি করা হয়, প্রত্যেকটা প্রোগ্রাম স্ক্রিনশট করার পরে স্ক্রিনশট দিয়ে সেটাকে স্যার যেভাবে বলছে ওইভাবে করে জমা দিলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। তারপরে স্যারের উপর ডিপেন্ড করে, কিছুই তো বলতে পারি না, এইভাবে করে দিলে এই যে কয়টা প্রোগ্রাম আছে, 16টা প্রোগ্রাম সুন্দর মতো করে। তবে একটা জিনিস, এই সেম যে প্রোগ্রাম করলাম এটা কিন্তু কপি করে বা করে না, নিজের মতো চেঞ্জ করে দিতে হবে, এটা করে দিলে কিন্তু স্যার আলটিমেটলি, আগে তো সবাইকে 6 দিছিল, এবার কিন্তু বলছে যে কপি পাইলেই কিন্তু 2 3 দেবে, এই জন্য কপি করতে হবে, করলেও যাতে বোঝা না যায় এভাবে কপি করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এখন কয়জন আছে সবাই, রিশাদ ভিডিও করেছিস নে? হ্যাঁ ভিডিও করছি, তাহলে আমি শেষ করে দিই, ঠিক আছে, আমরা ক্লাসে জয়েন্ট হই। রিশাদ শেষ করে ওই ওই ভিডিও আর ওই প্রোগ্রামগুলো সব দিয়ে দিস ক্লাসে। হ্যাঁ গুগল ওই যে ক্লাসরুমে অ্যাড আছে যারা, আমি ওখানে দিয়ে দিবানি, ঠিক আছে। হ্যাঁ দিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে রায়হান ভাই, তাহলে আমি শেষ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, অনেক উপকার করলি ভাই। আর উপকার হবে তো আমার কর্তব্য।